ডাউন মিস্ট্রি লেন আপনাকে স্বাগত জানায়। ভিন্ন স্বাদের রহস্য গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের এক অন্যতম নাম। আজ আমরা নিয়ে এসেছি তাঁরই লেখা রহস্য গল্প। আমাদের প্রথম নিবেদন, অভিশপ্ত। আমার জীবনে সেই একটা অদ্ভুত ব্যাপার সেইবার ঘটেছিল। বছর তিনেক আগেকার কথা। আমাকে বরিশালের ওধারে যেতে হয়েছিল একটা কাজে। ও অঞ্চলের একটা গঞ্জ থেকে বেলা প্রায় 12টার সময় নৌকোয় উঠল। আমার সঙ্গে এক নৌকোয় বরিশালের এক ভদ্রলোক উঠলেন। গল্পে গুজবে আমাদের সময় কাটতে লাগলো। সময়টা পুজোর পরেই। দিনমানটা মেঘলা মেঘলাই কেটে গেল। মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টিও পড়তে শুরু করলো। সন্ধ্যার কিছু আগে অবশ্য আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেল। ভাঙা ভাঙা মেঘের মধ্যে দিয়ে চতুর্দশীর চাঁদের আলো অল্প অল্প প্রকাশ পেল। সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গেই আমরা বড় নদী ছেড়ে একটা খালে পড়ল। শোনা গেল খালটা এখান থেকে আরম্ভ করে নোয়াখালীর উত্তর দিয়ে একেবারে মোহনায় মিশেছে। পূর্ববঙ্গে সেই আমার নতুন যাওয়া। চোখে কেমন সব একটু নতুন ঠেকতে লাগলো। অপরিসর খালের দুধারে বৃষ্টি স্নাত কেয়ার জঙ্গলে মেঘে আধো ঢাকা চতুর্দশীর জ্যোৎস্না চিকমিক করছিল। মাঝে মাঝে নদীর ধারে বড় বড় মাঠ, সটি, বেত, ফান গাছের বন ঝুঁকে পড়েছে। বাইরে একটু ঠান্ডা থাকলেও আমি ছইয়ের বাইরে বসে দেখতে দেখতেই যাচ্ছিল। বরিশালের যে অংশটা সুন্দরবনের কাছাকাছি, ছোট ছোট খাল ও নদী চারিধারে। সমুদ্র খুব দূরে নয়। 10-15 মাইল দক্ষিণ পশ্চিমেই হাতিয়া আর সন্দ্বীপ। আর একটু রাত হলো। খালের দুপারে নির্জন জঙ্গল অস্ফুট জ্যোৎস্নায় কেমন যেন অদ্ভুত দেখতে লাগলো। এ অঞ্চলে লোকের বসতি একেবারেই নেই। শুধু ঘন বন আর জলের ধারে বড় বড় হোগলা গাছ। আমার সঙ্গী বললেন, এত রাতে আর বাইরে থাকবেন না, আসুন আসুন, ছইয়ের মধ্যে আসুন। এসব জঙ্গলে, বুঝলেন না। তারপর তিনি সুন্দরবনের নানান গল্প করতে লাগলেন। তাঁর এক কাকা নাকি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন। তাঁরই লঞ্চে করে তিনি একবার সুন্দরবনের নানা অংশে ঘুরে বেরিয়েছিলেন। সেই সব গল্প। বুঝলেন মশাই, আমার কাকা এই ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন। তারই লঞ্চে আমি এই সুন্দরবন। রাত প্রায় 12টার কাছাকাছি হলো। মাঝি আমাদের নৌকো ছিল মোটে একটি। সে বলে উঠল, বাবু, একটু এগিয়ে গিয়ে বড় নদী পড়বে। এত রাতে এই একা সে নদীতেই পাড়ি জমাতে পারবো না। এখানেই নৌকা রাখি। ঠিক আছে, যেটা ভালো বোঝো করো। নৌকো সেই দিকেই বাঁধা হলো। এদিকে বড় বড় গাছের আড়ালে চাঁদ অস্ত গেল। দেখলুম অপ্রশস্ত খালের দুধারেই অন্ধকার ঢাকা ঘন জঙ্গল। চারিদিকে কোনো শব্দ নেই। পতঙ্গগুলো পর্যন্ত চুপ করে রয়েছে। সঙ্গীকে বললুম, মশাই, এ তো সরু খাল, বলছি যে বাঘ পাড় থেকে লাফিয়ে পড়বে না তো নৌকোর উপর? সঙ্গী বললেন, না পড়লেই আশ্চর্য হব। শুনে অত্যন্ত পুলকে ছইয়ের মধ্যে ঘেঁষে বসলুম। খানিকটা বসে থাকবার পর আমার সঙ্গী বললেন, আসুন একটু শোয়া যাক। ঘুম তো আর হবে না, আর ঘুমোনো ঠিক নয়। আসুন আসুন, একটু চোখ বুজে থাকি। হ্যাঁ, চলুন। খানিকটা চুপ করে থাকবার পর আমার সঙ্গীকে ডাকতে গিয়ে দেখলাম তিনি ঘুমিয়ে পড়েছেন। মাঝিও জেগে আছে বলে মনে হলো না। ভাবলুম, তবে আমি বা কেন মিথ্যে মিথ্যে চোখ চেয়ে থাকি। মহাজনদের পথ ধরবার উদ্যোগ করলুম। তারপর যা ঘটল সে আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা। শুতে যাচ্ছি, হঠাৎ আমার কানে গেল অন্ধকার বন ঝোপের ওপাশে অনেক দূরে গভীর জঙ্গলের মধ্যে কে যেন কোথায় গ্রামোফোন বাজাচ্ছে। তাড়াতাড়ি উঠে বসলুম। গ্রামোফোন!
এই বনে এত রাত্রে গ্রামোফোন বাজাবে কে? কান পেতে শুনলাম, না, গ্রামোফোন নয়। অন্ধকারে হিজল হিমতাল গাছগুলো যেখানে খুব ঘন হয়ে রয়েছে, সেখান থেকে কারা যেন উচ্চ কণ্ঠে আর্ত করুণ সুরে কি বলছে। খানিকটা শুনে মনে হলো সেটা একাধিক লোকের সমবেত কণ্ঠস্বর। প্রতিবেশী তেতলার ছাদে গ্রামোফোন বাজলে যেমন খানিকটা স্পষ্ট আর খানিকটা অস্পষ্ট, অথচ বেশ একটা একটানা সুরের ঢেউ কানে এসে পৌঁছয়, এও অনেকটা সেই রকম। মনে হলো যেন কতগুলো অস্পষ্ট বাংলা ভাষার শব্দ আমার কানে এলো, কিন্তু ধরতে পারা গেল না কথাগুলো কি। শব্দটা মাত্র মিনিট খানেক স্থায়ী হলো, তারপরই অন্ধকার বনভূমি যেমন নিস্তব্ধ ছিল আবার তেমনই নিস্তব্ধ হয়ে গেল। তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলো। চারপাশে নিরন্ধ্র অন্ধকার, বনভূমি নীরব। শুধু নৌকোর তলায় ভাটার জল কলকল করে বাজছে, আর শেষ রাত্রের বাতাসে জলের ধারে কেয়া ঝোপে এক প্রকার অস্পষ্ট শব্দ হচ্ছে। পাড় থেকে দূরে অন্ধকারের কারণেই হিজল গাছের কালো গুঁড়িগুলোর এক অদ্ভুত চেহারা হয়েছে। ভাবলুম সঙ্গীদের ডেকে তুলি, আবার ভাবলুম বেচারিরা ঘুমোচ্ছে, ডেকে কি হবে, তার চেয়ে বরং নিজেই জেগে বসে থাকি। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালুম। তারপর আবার ছইয়ের মধ্যে ঢুকতে যাব, এমন সময় সেই অন্ধকারে ঢাকা বিশাল বনভূমির কোনো অংশ থেকে সুস্পষ্ট উচ্চ আর্তকরুণ ঝিঁঝি পোকা রবের মতন তীক্ষ্ণ স্বর তীরের মতন জমাট অন্ধকারের বুক চিরে আকাশে উঠল। নৌকোর মাঝি ধর্মর করে জেগে উঠল। আমিও আমার সঙ্গীকে ডাকলাম, মশাই, ও মশাই, আরে ও মশাই, উঠুন উঠুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার, কি ব্যাপার? নৌকোর মাঝি আমার কাছে ঘেঁষে এলো। ভয়ে তার গলার স্বর কাঁপছিল। বললে, হায় আল্লাহ, শুনতে পেয়েছেন বাবু? কি কি মশাই, ডাকলেন কেন? কোনো জানোয়ার টানোয়ার নাকি? আমি ব্যাপারটা বললুম। তিনিও তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলেন। তিনজনে মিলে কান খাড়া করে রইল। চারিদিক আবার চুপ। ভাটার জল নৌকোর তলায় বেঁধে আগের চেয়েও জোরে শব্দ হচ্ছে। আমার সঙ্গী মাঝিকে জিজ্ঞাসা করলেন, এটা কি তবে? মাঝি বলল, হ্যাঁ বাবু, এই বাই কীর্তিবাসার ঘর। সঙ্গী বললেন, তবে তুই এত রাত্রে এখানে নৌকা ডাকলি কেন? বেকুব কোথাকার! আজকে 3 জন আসি বলেই রেখেছিলাম বাবু। এই ভাটার টানে নৌকা পিছিয়ে নিয়ে আবার জোছিল না। কথাবার্তার ধরন শুনে আমি আমার সঙ্গীকে বললাম, কি মশাই, কি ব্যাপার? আপনি কিছু জানেন নাকি? ভয়ে যত না হোক বিস্ময়ে আমরা যেন কেমন একটা হয়ে গিয়েছিলাম। আমার সঙ্গী বললেন, ওরে ওরে, তোর কেরোসিনের ডিবেটা জাল, আলো জেলে বসে থাকা যাক, রাত এখনো ঢের বাকি। মাঝিকে বললুম, আচ্ছা, তুই শব্দটা শুনতে পেয়েছিলি? হ্যাঁ বাবু, আওয়াজ কানে গিয়েই তো আমার ঘুম ভেঙে গেল। আমি আরও 2বার নৌকা বেয়ে যেতি ও ডাক শুনেছি। আমার সঙ্গী বললেন, এটা এই অঞ্চলের একটা অদ্ভুত ঘটনা। তবে এই জায়গাটা সুন্দরবনের সীমানা বলে আর এই অঞ্চলে কোনো লোকালয় নেই বলে শুধু মাঝিদের কাছেই এটা সুপরিচিত। এর পিছনে একটা ইতিহাস আছে। সেটা অবশ্য নৌকোর মাঝিদের কাছে পরিচিত নয়, সেইটাই আপনাকে বলি, শুনুন। তারপর ধুমায়িত কেরোসিনের ডিবার আলোয় অন্ধকার বনের বুকের মধ্যে বসে আমার সঙ্গীর মুখেই সেই কীর্তিপাশার গড়ের ইতিহাসটা শুনতে লাগলুম। সে আজ থেকে প্রায় 300 বছর আগের কাহিনী। মুনিম খাঁ গৌড়ের সুবাদার। এই অঞ্চলে তখন 12 ভূঁইয়ার 2 প্রতাপশালী ভূঁইয়া রাজা রামচন্দ্র রায় আর ঈশা খাঁ।
মজনাতি আলীর ভীষণ প্রতাপ। মেঘনার মোহনার বাইরে সমুদ্র, যাকে এখন সন্দ্বীপ চ্যানেল বলে। সেখানে তখন মগ আর পর্তুগিজ জলদস্যুরা শিকার অন্বেষণে সেন পক্ষীর মতো উঁত পেতে বসে থাকত। সে সময় এখানে এরকম বন জঙ্গল ছিল না। এ সমস্ত জায়গা তখন কীর্তি রায়ের অধিকারে ছিল। এইখানে তার সুদৃঢ় দুর্গ ছিল। মগ জলদস্যুদের সঙ্গে তিনি অনেকবার লড়েছেন। তার অধীনে সৈন্য সামন্ত, কামান, যুদ্ধের কোষা সবই ছিল। সন্দ্বীপ তখন ছিল পর্তুগিজ জলদস্যুদের প্রধান আড্ডা। এদের আক্রমণ থেকে আত্মরক্ষা করার জন্য এই অঞ্চলের সকল জমিদারকেই সৈন্যদল দৃঢ় করে গড়তে হতো। সেই সময় এ বনের পশ্চিম ধার দিয়ে একটা খাল বড় নদীতে গিয়ে পড়ত। বনের মধ্যে তার চিহ্নও এখনো আছে। এই কীর্তি রায় ছিলেন অত্যন্ত অত্যাচারী আর দুর্ধর্ষ জমিদার। তার রাজ্যে এমন সুন্দরী মেয়ে কমই ছিল যে তার অন্তঃপুরে একবার না একবার ঢুকেছে। তাছাড়া তিনি নিজেও এক প্রকার জলদস্যুই ছিলেন। তার নিজের অনেকগুলো বড় বড় ছিপ ছিল। আশপাশের জমিদারির মধ্যেও সম্পত্তিশালী গৃহস্থের ধনরত্ন, স্ত্রী কন্যা লুটপাট করার মতো মহৎ কার্যেও সেগুলো ব্যবহার করা হতো। কীর্তি রায়ের পাশের জমিদারি ছিল কীর্তি রায়ের এক বন্ধুর। এঁরা ছিলেন চন্দ্রদ্বীপ রাজা রামচন্দ্র রায়দের পত্তনিদার। অবশ্য সে সময় অনেক পত্তনিদারের ক্ষমতা এখনকার স্বাধীন রাজাদের চেয়ে বেশি ছিল। কীর্তি রায়ের বন্ধু মারা গেলে তার তরুণ বয়স্ক পুত্র নরনারায়ণ রায় পিতার জমিদারের ভার পান। নরনারায়ণ রায় তখন সবে যৌবনে পদার্পণ করেছেন। অত্যন্ত সুপুরুষ, বীর এবং শক্তিমান। নরনারায়ণ কীর্তি রায়ের পুত্র চঞ্চল রায়ের সমবয়সী ও বন্ধুও বটে। সেবার কীর্তি রায়ের নিমন্ত্রণে নরনারায়ণ রায় তার রাজ্যে দিন কতকের জন্য বেড়াতে এলেন। চঞ্চল রায়ের তরুণী পত্নী লক্ষ্মী দেবী স্বামীর বন্ধু নরনারায়ণকে দেবরের মতো স্নেহের চোখে দেখতে লাগলেন। দুই একদিনের মধ্যেই কিন্তু স্নেহের চোটে নরনারায়ণকে বিব্রত হয়ে উঠতে হলো। নরনারায়ণ রায় তরুণ বয়স্ক হলেও একটু গম্ভীর প্রকৃতির। বিদ্যুৎ চঞ্চলা এবং তরুণী বন্ধুপত্নীর ব্যঙ্গ পরিহাসে গম্ভীর প্রকৃতি নরনারায়ণের মান বাঁচিয়ে চলা দুষ্কর হয়ে পড়ল। স্নান করে উঠেছেন, মাথার তাজ খুঁজে পাওয়া যায় না। নানা জায়গায় খুঁজে হয়রান হয়ে তার আশা ছেড়ে দিয়ে বসে আছেন। হঠাৎ কখন নিজের বালিশ তুলতে গিয়ে দেখেন তার নিচেই তার চাপা পড়ে আছে। যদিও এর আগেও তিনি বালিশের নিচে খুঁজেছেন। তার প্রিয় তরবারিখানা দুপুর থেকে বিকেলের মধ্যে পাঁচবার হারিয়ে গেল। আবার 5 বারই সম্পূর্ণ অপ্রত্যাশিত স্থান থেকে খুঁজে পাওয়া গেল। তাম্বুলে এমন সব দ্রব্যের সমাবেশ হতে লাগল যা কোনো কালেই তাম্বুলের উপকরণ নয়। তরল মস্তিষ্ক বন্ধুপত্নীকে কিছুতেই এঁটে উঠতে না পেরে অত্যাচার জর্জরিত নরনারায়ণ রায় ঠিক করলেন তার বন্ধুপত্নীটি ছিটগ্রস্ত। বন্ধুর দুর্দশায় চঞ্চল রায় মনে মনে খুব খুশি হলেও বাইরের স্ত্রীকে বললেন, 2 দিনের জন্য এসেছে বেচারা, ওকে তুমি এরই মধ্যে এত বিব্রত করে তুলেছ যে ও আর এদিকে জীবনে আসবে বলে মনে হয় না। দিন কয়েক এরকম কাটার পর কীর্তি রায়ের আদেশে চঞ্চল রায়কে কি একটা কাজে হঠাৎ গৌড়ে যাত্রা করতে হলো। নরনারায়ণ রায়ও বন্ধুপত্নী কখন কি করে বসে সেই ভয়ে দিন কতক সশঙ্ক অবস্থায় কালযাপন করার পর নিজের বজরায় উঠে হাঁপ ছেড়ে বাঁচলেন। যাবার সময় লক্ষ্মীদেবী বলে দিলেন, এবার আবার যখন আসবে ভাই, এমন একটি বিশ্বাসী লোক সঙ্গে এনো যে সারাদিন তোমার জিনিসপত্র ঘরে বসে চৌকি দেবে, বুঝলে তো? নরনারায়ণ রায়ের বজরা রায়মঙ্গলের মোহনা ছাড়িয়ে যাবার একটু পরেই জলদস্যুদের দ্বারা আক্রান্ত হলো। তখন মধ্যাহ্নকাল,
প্রখর রৌদ্রে বজরার দক্ষিণ দিকের দ্বীপবলয় প্রসারী জলরাশি সানানো তলোয়ারের মতো ঝকঝক করছিল। সমুদ্রের সে অংশে এমন কোনো নৌকো ছিল না যে সাহায্য করতে পারে। সেটা রায়মঙ্গল আর কালাবদর নদীর মুখ। সামনেই যার সমুদ্র, সন্দ্বীপ চ্যানেল, জলদস্যুদের প্রধান ঘাঁটি। নরনারায়ণের বজরার রক্ষীরা কেউ হত হলো, কেউ সাংঘাতিক জখম হল। নরনারায়ণ নিজে দস্যুদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে উরুদেশে কিসের খোঁচা খেয়ে সংজ্ঞাহীন হয়ে পড়লেন। জ্ঞান হলে দেখতে পেলেন তিনি এক অন্ধকার স্থানে শুয়ে আছেন। তার সামনে কি যেন একটা বড় নক্ষত্রের মতো জ্বলছে। খানিকক্ষণ জোরে চোখের পাতা খোলবার পর তিনি বুঝলেন যাকে নক্ষত্র বলে মনে হয়েছিল তা প্রকৃতপক্ষে একটি অতি ক্ষুদ্র গবাক্ষ পথে আগত দিবালোক। নরনারায়ণ দেখলেন তিনি একটা অন্ধকার কক্ষের আর্দ্র মেঝের ওপর শুয়ে আছেন। ঘরের দেওয়ালের স্থানে স্থানে শ্যাওলার দল গজিয়েছে। আরও কত দিন, আরও কত রাত কেটে গেল। কেউ তার জন্য কোনো খাদ্য আনলে না। তিনি বুঝলেন যারা তাকে এখানে এনেছে তাকে না খেতে দিয়ে মেরে ফেলাই তাদের উদ্দেশ্য। মৃত্যু, সামনে সামনে নির্মম মৃত্যু। সে দিনমানও কেটে গেল। আঘাতজনিত ব্যথায় এবং ক্ষুধা তৃষ্ণায় অবসন্ন দেহ নরনারায়ণের চোখের সামনে থেকে গবাক্ষ পথের শেষ দিবালোকও মিলিয়ে গেল। তিনি অন্ধকার ঘরের পাষাণ শয্যায় ক্ষুধাকাতর দেহ প্রসারিত করে অধীরভাবে মৃত্যুর অপেক্ষা করতে লাগলেন। প্রকৃতির একটা ক্লোরোফর্ম আছে। যন্ত্রণা পেয়ে মরছে এমন প্রাণীকে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচাবার জন্য সেটা মুমূর্ষু প্রাণীকে অভিভূত করে। ধীরে ধীরে যেন সেই দয়াময়ী মৃত্যুতন্দ্রা তাকেও এসে আশ্রয় করলে। অনেকক্ষণ পর, কতক্ষণ পরে তা তিনি বুঝতে পারলেন না। হঠাৎ আলো চোখে লেগে তার তন্দ্রাঘোর কেটে গেল। বিস্মিত নরনারায়ণ চোখ মেলে দেখলেন তার সামনে প্রদীপ হস্তে দাঁড়িয়ে তার বন্ধুপত্নী লক্ষ্মীদেবী। কথা বলতে গিয়ে লক্ষ্মীদেবীর ইঙ্গিতে নরনারায়ণ থেমে গেলেন। লক্ষ্মীদেবী হাতের প্রদীপটি আঁচল দিয়ে ঢেকে নরনারায়ণকে তার অনুসরণ করতে ইঙ্গিত করলেন। একবার নরনারায়ণের সন্দেহ হলো, এসব স্বপ্ন নয় তো। কিন্তু ওই যে দীপ্তিশিখার উজ্জ্বল আলোয় আর্দ্র ভিত্তিগাত্রের সবুজ শ্যাওলার দল স্পষ্ট দেখা যায়। নরনারায়ণ শক্তিমান যুবক, ক্ষুধায় দুর্বল হয়ে পড়লেও নিশ্চিত মৃত্যুর গ্রাস থেকে বাঁচবার উৎসাহে তিনি দৃঢ় পদে অগ্রবর্তিনী ক্ষিপ্রগামী বন্ধুপত্নীর পশ্চাৎ পশ্চাৎ চললেন। একটা বক্রগতির পাথরের সিঁড়ি দিয়ে উপরে উঠে একটি দীর্ঘ সুড়ঙ্গ পার হবার পর তিনি দেখলেন যে তারা কীর্তি রায়ের প্রাসাদের সামনের খাল ধারে এসে পৌঁছেছেন। লক্ষ্মীদেবী একটা ছোট বেতে বোনা থলি বার করে তার হাতে দিয়ে বললেন, এতে খাবার আছে, এখানে খেতে হবে না, এখানে খেও না। তুমি সাঁতার জানো, খাল পার হয়ে ওপারে গিয়ে কিছু খেয়ে নাও, তারপর যত শিগগির পারো পালিয়ে যাও। ব্যাপার কি? নরনারায়ণ রায় তা একটু একটু করে বুঝলেন। তাঁর বিস্তৃত জমিদারি কীর্তি রায়ের জমিদারির পাশেই, এবং তার অবর্তমানে কীর্তি রায়ই দনুজ মর্তন দেবের বংশধরদের ভবিষ্যৎ পত্তনীদ্বার। এত বড় বিস্তৃত ভূসম্পত্তি সৈন্য সামন্ত কীর্তি রায়ের হাতে এলে তিনি কি আর কিছু গ্রাহ্য করবেন? কীর্তি রায় যে মাথা নিচু করে আছেন তার এই কি কারণ নয় যে তার এক পাশে বাকলা চন্দ্রদ্বীপ, অন্য পাশে ভুলুয়ার প্রতাপশালী ভূঁইয়া রাজা লক্ষণ মাণিক্য?
প্রদীপের আলোয় নরনারায়ণ দেখলেন তার বন্ধুপত্নীর মুখে সেই চটুল হাস্যরেখার চিহ্ন পর্যন্ত নেই। তার মুখখানি সহানুভূতিতে ভরা মাতৃমুখের মতো স্নেহ কোমল হয়ে উঠেছে। তাদের চারিদিকে গাঢ় অন্ধকার, মাথার উপরে আকাশের বুক চিরে দিগন্ত বিস্তৃত উজ্জ্বল ছায়াপথ। নিকটেই খালের জল জোর ভাটার টানে তীরের হোকলা গাছ দুলিয়ে কলকল শব্দে বড় নদীর দিকে ছুটেছে। নরনারায়ণ আবেগপূর্ণ সুরে জিজ্ঞাসা করলেন, বউটা উঠুন, চঞ্চল কি এর মধ্যে আছে? না ভাই, তিনি সেসব কিচ্ছুটি জানেন না। এসব সব শ্বশুর ঠাকুরের ষড়যন্ত্র। এই জন্যই তাকে অন্য জায়গায় পাঠিয়েছেন। এখন তাই আমার মনে হচ্ছে গৌটোর সব মিথ্যে। নরনারায়ণ দেখলেন লজ্জায় দুঃখে তার বন্ধুপত্নীর মুখ বিবর্ণ হয়ে উঠেছে। লক্ষ্মীদেবী আবার বললেন, আমি আজ জানতে পারি খেকিগড়ের ওই পাইক সর্দাররা আছেন না, ওরা আমায় মা বলে, তাদেরকে দিয়েই রাতের পাহারা সব সরিয়ে রেখে দিয়েছিলাম। নরনারায়ণ বললেন, জানো বউ ঠাকুরুন, আমার এক বোন ছিল, ছেলেবেলায় মারা গিয়েছিল। তুমি তুমি আমার সেই বোন আজ আবার ফিরে এলে। লক্ষ্মীদেবীর পদ্মের মতো মুখখানি চোখের জলে ভেসে গেল। একটু ইতস্তত করে বললেন, ভাই, বলতে সাহস পাই না, তবুও একটা কথা বলছি, বোন বলে যদি রাখো। কি কথা? তুমি আমার কাছে বলে যাও ভাই যে শ্বশুর ঠাকুরের কোনো অনিষ্ট চিন্তা তুমি করবে না। নরনারায়ণ রায় একটুকে ভাবলেন, তারপর বললেন, তুমি আমার প্রাণ দিলে বউ ঠাকুর, তোমার কাছে বলে যাচ্ছি, তুমি বেঁচে থাকতে আমি তোমার শ্বশুরের কোনো অনিষ্ট চিন্তা করব না। বিদায় নিতে গিয়ে নরনারায়ণ একবার জিজ্ঞাসা করলেন, বউ ঠাকুরুন, তুমি ফিরে যেতে পারবে তো? আমি ঠিক চলে যাব, তুমি কিন্তু যতদূর পারো সাঁতরে গিয়ে তারপর ডাঙায় উঠে চলে যেও। নরনারায়ণ রায় সেই ঘন কৃষ্ণ অন্ধকারের মধ্যে নিঃশব্দে খালের জলে পড়ে মিলিয়ে গেলেন। লক্ষ্মীদেবীর প্রদীপটা অনেকক্ষণ বাতাসে নেমে গিয়েছিল। তিনি অন্ধকারের মধ্য দিয়ে শ্বশুরের গড়ের দিকে ফিরলেন। একটু দূরে গিয়ে তিনি দেখতে পেলেন পাশের ছোট খালটায় দুখানা ছিপ মশালের আলোয় সজ্জিত আছে। ভয়ে তার বুকের রক্ত জমে গেল। সর্বনাশ! ওরা কি তবে জানতে পেরেছে? দ্রুতপদে অগ্রসর হয়ে গুপ্ত সুড়ঙ্গের বুকে এসে তিনি দেখলেন সুড়ঙ্গের পথ খোলাই আছে। তিনি তাড়াতাড়ি সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়লেন। কীর্তিরায় বুঝতেন নিজের হাতের আঙুলও যদি বিষাক্ত হয়ে ওঠে তো তাকে কেটে ফেলাই সমস্ত শরীরের পক্ষে মঙ্গল। পরদিন আবার দিনের আলো ফুটল, কিন্তু লক্ষ্মীদেবীকে আর কোনো দিন কেউ দেখেনি। রাতের হিংস্র অন্ধকার তাকে গ্রাস করে ফেলেছিল। নরনারায়ণ রায় নিজের রাজধানীতে বসে সব শুনলেন। গুপ্ত সুড়ঙ্গের দুধারে মুখ বন্ধ করে কীর্তি রায় তার পুত্রবধূর শ্বাস রোধ করে তাকে হত্যা করেছেন। শুনে তিনি চুপ করে রইলেন। এর কিছুদিন পরে তার কানে গেল সেদিন রাত্রে চাঁদ উঠলে নিজের প্রাসাদের শিখরে বেড়াতে বেড়াতে চারিদিকের শুভ্র সুন্দর আলোয় সাগরের দিকে দৃষ্টিপাত করে দৃঢ়চিত্ত নরনারায়ণ রায়ের চোখের পাতা ভিজে উঠল। তার মনে হলো তার অভাগিনী বউ ঠাকুরানীর হৃদয় নিঃসারিত নিষ্পাপ অকলঙ্ক পবিত্র স্নেহের ঢেউয়ে সারা জগৎ ভেসে যাচ্ছে। মনে হলো তাঁরই অন্তরের শ্যামলতায় জ্যোৎস্নাধৌত বনভূমির অঙ্গে অঙ্গে শ্যামল সুন্দর স্ত্রী, নীরব আকাশের তলে তাঁরই চোখের দুষ্টু হাসিটি তারায় তারায় নবমল্লিকার মতো ফুটে উঠেছে। নরনারায়ণ রায়ের আগের পূর্বপুরুষেরা ছিলেন দুর্ধর্ষ ব্রহ্মাধিকারী দস্যু।
হঠাৎ পূর্বপুরুষের সেই বর্বর রক্ত নরনারায়ণের ধমনীতে নেচে উঠল। তিনি মনে মনে বললেন, আমার অপমান আমি ভুলেই গিয়েছিলাম বউ ঠাকুরুন, কিন্তু তোমার অপমান আমি সহ্য করব না, কখনোই না। কিছুদিন কেটে গেল। তারপর একদিন এক শীতের ভোর রাত্রের কুয়াশা কেটে যাবার সঙ্গে সঙ্গে দেখা গেল কীর্তি রায়ের গড়ের খালের মুখ ছিপে সুলুপে জাহাজে ভরে গিয়েছে। তোপের আওয়াজে কীর্তি রায়ের প্রাসাদ দুর্গের ভিত্তি ঘন ঘন কেঁপে উঠতে লাগল। কীর্তি রায় শুনলেন আক্রমণকারী নরনারায়ণ রায়, সঙ্গে দুরন্ত পর্তুগিজ জলদস্যু সেবাস্টিও গঞ্জালেস। উভয়ের সম্মিলিত বহরের 40খানা কোষা খালের মুখে চড়াও হয়েছে। পুরো বহরের বাকি অংশ বাইরের নদীতে দাঁড়িয়ে। এই আক্রমণের জন্য কীর্তি রায় পূর্ব থেকে প্রস্তুত ছিলেন। কেবল প্রস্তুত ছিলেন না নরনারায়ণের সঙ্গে গঞ্জালেসের যোগদানের জন্য। রাজা রামচন্দ্র রায় এবং রাজা লক্ষণ মাণিক্যের সঙ্গে গঞ্জালেসের কয়েক বছর ধরে শত্রুতা চলে আসছে। এ অবস্থায় গঞ্জালেস যে তাদের পত্তনিদার নরনারায়ণের সঙ্গে যোগ দেবে, এ কীর্তি রায়ের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনা। তাহলেও কীর্তি রায়ের গড় থেকেও তোপ চলল। গঞ্জালেস সুদক্ষ নৌবীর। তার পরিচালনে 10খানা সুলুপ চড়া ঘুরে গড়ের পাশের ছোট খালে ঢুকতে গিয়ে কীর্তি রায়ের নৌয়ারার এক অংশ দ্বারা বাধাপ্রাপ্ত হল। গড়ের কামান সেদিকে এত প্রখর যে খালের মুখে দাঁড়িয়ে থাকলে বহর মারা পড়ে। গঞ্জালেস 2খানা কামানবাহী সুলুপ ছোট খালের মুখে রেখে বাকিগুলো সেখান থেকে ঘুরিয়ে এনে চরের পিছনে দাঁড় করালে। গঞ্জালেসের অধীনস্থ অন্যতম জলদস্যু মাইকেল রোজারিও ডি ভেগা এই ছোট বহর খালের মধ্যে ঢুকিয়ে গড়ের পশ্চিম দিক আক্রমণ করবার জন্য আদিষ্ট হল। অতর্কিত আক্রমণে কীর্তি রায়ের নওয়ারা শত্রুবহর কর্তৃক ছিপি সাটা বোতলের মতন খালের মধ্যে আটকে গেল। বড় নদীতে গিয়ে যুদ্ধ দেবার ক্ষমতা তাদের আদৌ রইল না। তবুও তাদের বিক্রমে রোজারিও অনেকক্ষণ পর্যন্ত কিছু করে উঠতে পারলে না। কীর্তি রায়ের নৌবহর দুর্বল ছিল না। কীর্তি রায়ের গড় থেকে পর্তুগিজ জলদস্যুদের আড্ডা সন্দ্বীপ খুব বেশি দূরে নয়। কাজেই কীর্তি রায়কে নৌবহর সুদৃঢ় করে গড়তে হয়েছিল। বৈকালের দিকে রোজারিওর কামানের মুখে গড়ের পশ্চিম দিকটা একেবারে হুমড়িকে পড়ল। নরনারায়ণ দেখলেন প্রায় 30খানা কোষা জখম অবস্থায় খালের মুখে পড়ে। কীর্তি রায়ের গড়ের কামানগুলো সব চুপ। নদীর দুপার ঘিরে সন্ধ্যা নেমে আসছে। উচ্চে নিস্তব্ধ নীল আকাশে কেবলমাত্র এক ঝাঁক শকুনি কীর্তিগড়ের উপর চক্র আকারে ঘটছে। হঠাৎ বিজয়োন্মত্ত নরনারায়ণের চোখের সম্মুখে বন্ধুপত্নীর বিদায়ের রাতের সন্ধ্যার পদ্মের মতন বিষাদ ভরা ম্লান মুখখানি কাতর মেনতে পূর্ণ সেই চোখ দুটি মনে পড়ল। তীব্র অনুশোচনায় তার মন তখন ভরে উঠল। এইরকম করেই কি তিনি তার স্নেহময়ী প্রাণদাত্রীর শেষ অনুরোধ রাখতে এসেছেন? নরনারায়ণ রায় হুকুম জারি করলেন, শোনো সবাই, কীর্তি রায়ের পরিবারের একটি প্রাণীরও যেন প্রাণহানি না হয়। একটু পরে সংবাদ এলো গড়ের মধ্যে কেউ নেই। নরনারায়ণ রায় বিস্মিত হলেন। তিনি তখনই নিজে গড়ের মধ্যে ঢুকলেন। তিনি এবং গঞ্জালেস গড়ের সমস্ত অংশ তন্ন তন্ন করে খুঁজলেন। দেখলেন সত্যিই কেউ নেই। পর্তুগিজ বহরের লোকেরা গড়ের মধ্যে লুটপাট করতে গিয়ে দেখলে মূল্যবান দ্রব্যাদির বড় কিছু নেই। পরদিন দ্বিপ্রহর পর্যন্ত লুটপাট চলল। কীর্তি রায়ের পরিবারের একটা প্রাণীরও সন্ধান পাওয়া গেল না। কীর্তি রায়ের পরিবারের
একটা প্রাণীরও সন্ধান পাওয়া গেল না। অপরাহ্নে কেবলমাত্র দুখানা সুলুক খালের মুখে পাহারা রেখে নরনারায়ণ রায় ফিরে এলেন। এই ঘটনার দিনকতক পরে পর্তুগিজ জলদস্যুর দল লুটপাট করে চলে গেলে কীর্তি রায়ের এক কর্মচারী গড়ের মধ্যে প্রবেশ করে। আক্রমণের দিন সকালেই এই লোকটি গড় থেকে আরও অনেকের সঙ্গেই পালিয়েছিল। ঘুরতে ঘুরতে একটা বড় থামের আড়ালে সে দেখতে পেলে একজন আহত মুমূর্ষ লোক তাকে ডেকে কি বলবার চেষ্টা করছে। কাছে গিয়ে সে লোকটিকে চিনলে লোকটি কীর্তি রায়ের পরিবারের এক বিশ্বস্ত পুরনো কর্মচারী। তার মৃত্যুকালীন অস্পষ্ট বাক্যে আগন্তুক কর্মচারীটি মোটামুটি যা বুঝল তাতেই তার কপাল ঘেমে উঠল। সে বুঝল কীর্তি রায় তার পরিবারবর্গ ও ধনরত্ন নিয়ে মাটির নিচের এক গুপ্তস্থানে আশ্রয় নিয়েছেন এবং এই লোকটি একমাত্র তার সন্ধান জানে। তখনকার আমলে এই গুপ্তগৃহগুলি প্রায় সকল বাড়িতেই থাকত এবং এর ব্যবস্থা এমন ছিল যে বাইরে থেকে কেউ এগুলি খুলে না দিলে বেরুবার উপায় ছিল না। কোথায় সে মাটির নিচের ঘর তা স্পষ্ট করে বলবার আগেই আহত লোকটি মারা গেল। বহু অনুসন্ধানেও গড়ের কোন অংশে যে গুপ্তস্থান ছিল তা কেউ সন্ধান করতে পারল না। এই রকমে কীর্তি রায় ও তার পরিবারবর্গ অনাহারে তিলে তিলে শ্বাসরুদ্ধ হয়ে গড়ের যে কোন নিভৃত ভূগর্ভস্থ কক্ষে মৃত্যুমুখে পতিত হলেন তার আর কোনো সন্ধানই হল না। সেই বিরাট প্রাসাদ দুর্গের পর্বত প্রমাণ মাটি পাথরের চাপে হতভাগ্যদের সাদা হাড়গুলো যে কোন বায়ুশূন্য অন্ধকারের ভূকক্ষে তিলে তিলে গুঁড়ো হচ্ছে কেউ তার খবর পর্যন্ত জানে না। ওই ছোট খালটা প্রকৃতপক্ষে সন্দীপ চ্যানেলেরই একটা খাঁড়ি। খাঁড়ির ধার থেকে একটুখানি গেলে গভীর অরণ্যের ভিতর কীর্তিরায়গড়ের বিশাল ধ্বংসস্তূপ এখনও বর্তমান আছে দেখা যাবে। খাল থেকে কিছু দূরে অরণ্যের মধ্যে দুই সারি প্রাচীন বকুল গাছ দেখা যায়। এখন এ বকুল গাছের সারির মধ্যে দুর্ভেদ্য জঙ্গল আর শুলো কাটা বন। তখন এখানে রাজপথ ছিল। আর খানিকটা গেলে একটা বড় দিঘি চোখে পড়বে। তারই দক্ষিণে কুচো ইঁটের জঙ্গলাবৃত্ত স্তূপে অর্ধপ্রতিত হাঙরমুখ পাথরের কড়ি, ভাঙা দামের অংশ। বারো ভূঁইয়াদের বাংলা থেকে, রাজা প্রতাপাদিত্য রায়ের বাংলা থেকে বর্তমান যুগের আলোয় উঁকি মারছে। দিঘির যে স্টক সোপানে সকাল সন্ধ্যায় তখন অতীত যুগের রাজবধূদের রাঙা পায়ের অলক্ত রাগ ফুটে উঠত, এখন সেখানে দিনের বেলায় বড় বড় বাঘের পায়ের থাবার দাগ পড়ে। গোখরো কেউটে সাপের দল ফনা তুলে ঘুরে বেড়ায়। বহুদিন থেকেই এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে থাকে। দুপুর রাতে গভীর বনভূমি যখন নীরব হয়ে যায়, হিনতাল গাছের কালো গুঁড়িগুলো অন্ধকারে যখন বনের মধ্যে প্রেতের মতো দাঁড়িয়ে থাকে, সন্দীপ চ্যানেলের জোয়ারের ঢেউয়ের আলোকোৎক্ষেপিক লোনা জল খাঁড়ির মুখে জোনাকির মতো জ্বলতে থাকে, তখন খাল দিয়ে নৌকা বেয়ে যেতে যেতে মোমমধু সংগ্রাহকরা কতবার শুনেছে অন্ধকারে বনের এক গভীর অংশ থেকে কারা যেন আর্তস্বরে চিৎকার করছে, ওগো পথযাত্রীরা, ওগো নৌকা যাত্রীরা, আমরা এখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেলাম, দয়া করে আমাদের তোলো, ওগো আমাদের তোলো। এ পথে ভয়ে আর কেউ নৌকা বাইতে চায় না। এবার শুনবেন আমাদের দ্বিতীয় গল্প, প্রত্নতত্ত্ব।
ইতিহাস বা প্রত্নতত্ত্ব বিষয়ে যারা কিছু আলোচনা করেছেন তাদের সকলেরই কাছে ডাক্তার সুকুমার সেনের নাম পরিচিত। ডক্টর সেন অনেকদিন যাবৎ গভর্নমেন্টের প্রত্নতত্ত্ব বিভাগে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। পাটনা এক্সক্যাভেশনের সময় তিনি স্পুনার সাহেবের প্রধান সহকারী ছিলেন। মধ্যে দিন কতক তিনি ইন্ডিয়ান মিউজিয়ামের প্রত্নতত্ত্ব বিভাগের কিউরেটরও ছিলেন। বৌদ্ধ ইকোনোগ্রাফিতেও তিনি সুপণ্ডিত। প্রাগ গুপ্তযুগের শিল্প এবং ভারতীয় মূর্তিশিল্পের ক্রমবিকাশ নামক তার প্রসিদ্ধ বই দুখানা ছাড়াও এশিয়াটিক সোসাইটির পত্রে এবং বহু দেশি সাময়িক পত্রিকায় এ বিষয়ে তিনি বহু প্রবন্ধ লিখেছেন। তাঁর পড়বার ঘরটায় নানা স্থানের ভাঙা পুরনো ইট, ভাঙা কাঠের তক্তি বসানো তুলট কাগজ ও তালপাতার পুঁথি স্তূপ এবং কালো পাথরের তৈরি দেবদেবীর মূর্তির ভিড়ে পা দেওয়ার স্থান ছিল না। এইসব মূর্তির শ্রেণী বিভাগ করতে তিনি অত্যন্ত পরিশ্রম করতেন। কোনো নতুন আনা মূর্তি পেলে তিনি বেশ ভালো করে দেখতেন, পুঁথি মেলাতেন, তারপর টিকিট আঁটতেন বৌদ্ধ মূর্তি তারা। দিন কতক পরে এই বর্ণনা তার মনোপুত হতো না। তিনি আপন মনে বলতেন, ওটা ললিতক্ষে পজ হলো যে, তারা কি করে হবে। তারপর আবার লেন্স হাতে মূর্তিটার এপিট ওপিট ভালো করে দেখতেন। মূর্তিটা যে হাত ভাঙা সেটার দিকে চেয়ে বলতেন, এই হাতটাই নিশ্চয়ই পদ্ম ছিল, মানে বেশ বোঝা যাচ্ছে নাকি। তারপর আবার পুরনো টিকিটের উপর নতুন টিকিট আঁটতেন। বৌদ্ধ মূর্তি জমভলা। তাঁর এই ব্যাপার দেখে আমার হাসি পেত। আমার চেয়েও বিজ্ঞ লোক ঘাড় নেড়ে বলতো, ওসব চাকরিবাজি রে বাপু, চাকরিবাজি। নইলে কোথাকার পাটলিপুত্র কোথায় চলে গেল। আজ খোঁড়া ইট পাথর সাজিয়ে হুবুও বলে দিলেন এটা অশোকের নাট মন্দিরের গোড়া, ওটা অশোকের আস্তাবলের কোণ। দেখতে দেখতে এক প্রকাণ্ড রাজবাড়ি মাটির ভেতর থেকে গজিয়ে উঠল। চাকরি তো বজায় রাখা চাই। কিছু নয় রে বাপু, ওসব চাকরিবাজি। তবে এই সব কথার মূল্য বড়ই কম, কারণ জ্ঞান বিজ্ঞানের সঙ্গে আমার ও এই সব বিজ্ঞ লোকের চিরদিন ভাসুর ভাদ্র বউ সম্পর্ক। সেদিন দুপুরবেলা ডক্টর সেন যখন তার নিজের লাইব্রেরিতে সেন রাজাদের শাসনকাল নিয়ে অত্যন্ত ব্যস্ত রয়েছেন, আমি তখন একটা রাষ্ট্রবিপ্লবের মতন সেখানে গিয়ে হাজির হলাম। আমাকে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। আরে এসো এসো, তোমাকে দেখে আমি খুব খুশি হয়েছি। খানিকক্ষণ খোঁজ গল্প করে সেখানে সারাদিনের মানসিক পরিশ্রম দূর করতেই বুঝলাম তিনি খুব ব্যগ্র হয়ে পড়েছেন। এ কথা সে কথার পর ডক্টর সেন বললেন, চা নাই, হ্যাঁ, একটা গল্প শোনো। এটা আমি কখনো কারোর কাছে বলিনি, তবে স্পুনার সাহেব কিছু কিছু শুনেছেন। বাইরে সেদিন খুব শীত পড়েছে। দরজা বন্ধ করে সুকুমারবাবুর গল্প শুনবার জন্য বসলাম। চা এলো। চা খেতে খেতে সুকুমারবাবু তার গল্প বলতে লাগলেন। বিক্রমপুরের পুরনো ভিটের কথা বোধ হয় কিছু কিছু শুনে থাকবে। এটা কতদিনের তা সেখানকার লোকে কেউ বলতে পারে না। অনেক কাল ধরে ঢিবিটা ওই রকমই দেখে আসছে। এটা কার বা কোন সময়ের তা তারা কিছুই বলতে পারে না। ঢাকা মিউজিয়াম থেকে সেবার ওই ঢিবিটা খোঁড়বার কথা উঠল। এর পূর্বে বরেন্দ্র অনুসন্ধান সমিতি ও ঢাকা সাহিত্য পরিষদ শাখা থেকে ওটা কয়েকবার খোঁড়বার প্রস্তাব হয়, কিন্তু টাকার জোগাড় করতে না পেরে তারা পিছিয়ে যান। আমার কাছে যখন কথা উঠল তখন আমারও মত ছিল না, কারণ আমার মনে মনে ধারণা ছিল খরচ যা পড়বে তার তুলনায় আমাদের এখানে বিশেষ কিছু পাবার আশা নেই। অবশেষে কিন্তু আমার আপত্তি টিকল না। ওটা খোঁড়বার জন্য টাকা বরাদ্দ হলো।
আমি বিশেষ অনুরোধে পড়ে তত্ত্বাবধানের ভার নিলাম। গিয়ে দেখলাম যে ঢিবিটা কাটতে হবে তার কাছে আর একটা ঠিক তেমনই ঢিবি আছে। এই ঢিবির কাছে একটা প্রকাণ্ড দিঘিও আছে। অবশ্য তা প্রায় মজে এসেছিল। ঢিবি দুটো খুব বড় বড়, ময়না কাঁটার বন আর বড় বড় আগাছায় পশ্চিম দিকের ঢিবিটার ওপরের অংশ একেবারে দুর্গম। পূর্ব দিকের ঢিবিটা একটু ছোট, তার পেছনের ঢালু দিকটায় ফাঁকা ঘাসের জমি আছে। স্থানটা কতটা নির্জন। সাধারণত খনন কার্য আরম্ভ করার সময় আমরা প্রথমটা প্ল্যান তৈরি করে নিয়ে তারপর কাজ আরম্ভ করি। তারপর কাজ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কতকটা আন্দাজে আর কতকটা খুব ক্ষীণ সূত্র ধরে আমরা সেই প্ল্যান ক্রমে ক্রমে বদলে চলি। পাটনা এক্সক্যাভেশনের সময়ে এতে খুব কাজ হয়েছিল, কিন্তু ছোট দুটো গ্রাম্য ঢিবি খুঁড়ে তুলতে আমি এসব করবার আবশ্যক দেখলাম না। আমাদের সঙ্গে প্রত্নতত্ত্ব বিভাগের খনন কার্য চালিয়েছে এমন কোনো লোকও ছিল না। তার কারণ এই যে ওটা খোঁড়া হচ্ছিল ঢাকা পিডব্লিউডি থেকে। এই ঢিবি দুটোর বড়টাকে ওখানকার লোক বলে নাস্তিক পণ্ডিতের ভিটা, আর ছোটটাকে বলে টোলবাটির ভিটা। কারোর মতে নাস্তিক পণ্ডিত হলেন বৈষ্ণব ভক্তি শাস্ত্রকার বল্লভাচার্য। তিনি শেষ বয়সে বৈষ্ণব ধর্ম ত্যাগ করে সাংকর বেদান্তের ভক্ত হয়ে পড়েছিলেন। এজন্য দেশের লোকে তাঁর শিষ্যত্ব গ্রহণ করতে নারাজ হয়। অবশ্য কেউ কেউ বলেন এই বল্লভাচার্য বিক্রমপুরের ত্রিসীমানায়ও জন্মাননি। তাঁদের মতে ওটা ষোড়শ শতাব্দীর প্রসিদ্ধ নৈয়ায়িক শ্রীকৃষ্ণ তর্কালঙ্কারের ভিটা। যাক সে কথা। আমি কিন্তু জানতে পেরেছি ওখানে কে বাস করতেন। আমি যা জানতে পেরেছি পূর্বে কেউ কেউ তা আন্দাজ করেছিলেন, কিন্তু জোর করে কিছুই বলতে পারেননি। আমি জোর করে বলতেই পারি, কিন্তু বলিনি। কেন বলিনি আর কেমন করে আমি তা জানলাম সেইটাই তোমাকে বলবো। কিছুকাল পরে ঢিবির ওপরকার বন কাটানো হলো। তারপর প্রকৃতপক্ষে খনন কার্য শুরু হলো। আমার সঙ্গে আমার বন্ধু ঢাকা মিউজিয়ামের ক বাবু ছিলেন। তিনি শুধু প্রত্নতত্ত্বজ্ঞ ছিলেন না, তিনি ছিলেন তার চেয়েও বেশি প্রত্নতত্ত্বগ্রস্ত। প্রধানত তাঁরই আগ্রহ আর উৎসাহে আমরা এই কাজে হাত দিয়েছিলাম। দিনের পর দিন ঢিবি দুটোর সামনে একটা প্রকাণ্ড ঘোড়া নিম গাছের ছায়ায় ক্যাম্প চেয়ার পেতে আমরা তীর্থের কাকের মতন বসে থাকতাম। আমার বন্ধুর চোখ মুখের ভাব আর উৎসাহ দেখে আমার মনে হতো তিনি আশা করেন খুঁড়তে খুঁড়তে একটা পুরনো আমলের রাজবাড়িটারি বা ওই একটা তাল পাতায় লেখা আস্ত বাংলা ইতিহাসের পুঁথি বা একটা তাল পাতায় লেখা আস্ত বাংলা ইতিহাসের পুঁথি অভাবপক্ষে সেই অজ্ঞাত নাস্তিক পণ্ডিতের ফসিল শরীরটাই না মাটির মধ্যে থেকে বেরিয়ে পড়ে। খুঁড়তে খুঁড়তে প্রথমে বেরুল একটা মাটির ঘট। ওরকম গড়নের ঘট এখন আর বাংলার কোনো জায়গায় তৈরি হয় কিনা তা আমি জানি না। ঘটের গলার নিচ থেকে তলা পর্যন্ত কার্ভটি যে দিয়েছিল সেই গ্রাম্য কুমোরটিকে আমি মনে মনে শ্রদ্ধা করি। ঘরটার মধ্যে প্রায় 8 ঘট কড়ি। হিন্দু রাজত্বে কেনা বেচার জন্য কড়ি ব্যবহার হতো, সেটা তো তুমি নিশ্চয়ই জানো। কোনো অতীত দিনে গৃহস্বামী ভবিষ্যৎ দুর্দিনের ভয়ে এই কড়িগুলোকে সযত্নে ঘটে ভরে মাটির মধ্যে পুঁতে রেখে দিয়েছিলেন। সে ভবিষ্যৎ কতদিন হলো সুদূর অতীতে মিলিয়ে গিয়েছে। সঞ্চিত অর্থের আর প্রয়োজন হয়নি। ক্রমে ক্রমে আরও অনেক জিনিস বেরোতে লাগলো। আরও মাটির অনেক ভাঙা ঘট, কলসি, একখানা মরিচা ধরা লাল রঙের তলোয়ার, একটা প্রদীপ, ভাঙা ইটের কুচো এবং সকলের শেষে বেরোলো একটা কালো পাথরের দেবী মূর্তি। এই মূর্তিটিকে নিয়েই আমার গল্প, অতএব এইটাই ভালো করে বলি। দেবী মূর্তিটি পাওয়া যায় টোলবাড়ির ভিটায়। মূর্তিটি রাজমহলের কালো পাথরের তৈরি, চকচকে পালিশ করা। বহুদিন মাটির তলায় থেকে সেই পালিশ যদিও নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু মোটের উপর তখনও যা ছিল
তা আমি খুব কম মূর্তিতেই দেখেছি। মূর্তিটি সরস্বতী দেবীর হলেও তাতে বৌদ্ধ ভাস্কর্যের কিছু প্রভাব আছে বলে মনে হয়েছিল। হাতে বীণা না থাকলে ও দেবী না হয়ে দেবী মূর্তি হলে তাকে মঞ্জুশ্রী মূর্তি বলে অনায়াসেই ধরে নেওয়া যেতে পারত। মূর্তিটা যখন পরিষ্কার করে আমার সামনে আনা হয়েছিল তখন তার দিকে চেয়েই আমি চেয়ার থেকে উঠে পড়লাম। অনেক মূর্তি গত 15 বছর ধরে আমি পরীক্ষা করে আসছি, কিন্তু এ কি, বাটালির মুখে পাথর থেকে হাসি ফুটিয়ে তুলেছে কি করে? খানিকক্ষণ এক দৃষ্টে সেই মূর্তিটার দিকে চেয়ে রইলাম। আমি খুব কল্পনাপ্রবণ নই, কিন্তু সেদিন সেই নিস্তব্ধ দুপুর বেলায় পত্রবিরল ঘোড়া নিম গাছটার তলায় দাঁড়িয়ে আমার মনের মধ্যে কেমন যেন সব গোলমাল হয়ে গেল। অল্পক্ষণের জন্য মনের মধ্যে এক অপূর্ব ভাব আমাকে আচ্ছন্ন করে ফেলল। সৌন্দর্যে ঝলমল চকচকে কালো পাথরের পালিশ করা নিটোলছে দেবী মূর্তির মুখের দৃঢ় রেখাগুলি, তার দেহের গঠনের শিল্পভঙ্গি ও হাতের আঙুলগুলির বিন্যাসের সুন্দর কারুকার্যে এবং সকলের ওপর মূর্তির মুখের সেই হাসি মাখা জীবন্ত এক মায়াবী সৌন্দর্যের দিকে চেয়ে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। শিল্পের যে প্রভাব কালকে তুচ্ছ করে যুগে যুগে মানুষের প্রাণ স্পর্শ করেছে, তার সঙ্গে সত্যিকার পরিচয় সেই আমার প্রথম। যাই হোক, জয় হোক সেই অতীত যুগের অজ্ঞাতনামা শিল্পীর, জয় হোক তার মৃত্যুঞ্জয়ী প্রতিভার। মূর্তিটাকে বাড়ি নিয়ে এসে আমার লাইব্রেরিতে কাগজ চাপা ধ্যানী বুদ্ধের দলের মধ্যে রেখে দিলাম। রোজ সকালে উঠে দেখতাম দীর্ঘ ভ্রুরেখার নিচে বাঁশ পাতার মতন টানা চোখ দুটোর কোণ হাসিতে যেন দিন দিন উজ্জ্বল হয়ে উঠছে। কয়েকদিন ধরে নানা কথা মনে হতে লাগলো। খুঁড়তে খুঁড়তে এমন কোনো জিনিস পাইনি যাতে মূর্তিটার বা ভিটার সময় নিরূপণ করতে পারি। তবে মূর্তিটা যে গুপ্ত যুগের পরবর্তী সময়ের এবং পূর্ববঙ্গের শিল্পীর হাতে তৈরি, এটা আমি তার মাথার ওপরে ছাতার মতন চিহ্ন দেখেই কতকটা আন্দাজ করতাম। পাথরের মূর্তির মাথার ওপর এই গোল ছাতার মতন চিহ্ন পূর্ববঙ্গের ভাস্কর্যের একটা নীতি। এ আমি অন্য অন্য মূর্তিতেও দেখেছি। সেদিন রবিবার সন্ধ্যায় আমার এক প্রতিবেশী বন্ধুর সঙ্গে এক বাজি দাবা খেলে সকাল সকাল শুতে গেলাম। এইবার যে কথা বলবো সে কেবল তুমি বলেই তোমার কাছে বলছি। অপরের কাছে এ কথা বলতে আমার বাধে, কারণ তাঁরা আমায় বিশ্বাস করবেন না। অনেক রাতে কি জানি কেন হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘরের মধ্যে কিসের অত্যন্ত সুগন্ধ পেলাম। পুজোর মন্দিরে যেমন ধূপধুনো, গুগ্গুল, ফুল, ঘি, চন্দন সব শুদ্ধ মিলে একটা স্নিগ্ধ সৌরভ পাওয়া যায়, এইটা ঠিক সেই ভাবের। সুগন্ধটা আমার নিদ্রালস মস্তিষ্কের মধ্যে গিয়ে আমায় কেমন একটা নেশায় অভিভূত করে ফেলল। রাত কটা হবে ঠিক জানি না, মাথার কাছে ঘড়িটা টিকটিক করছিল। হঠাৎ দেখলাম খাট থেকে কিছু দূরে ঘরের মেঝেই কে একজন দাঁড়িয়ে। তার মস্তক মুন্ডিত, পরনে বৌদ্ধ পুরোহিতের মতন হলদে পরিচ্ছদ, মুখের হাতের অনাবৃত অংশের রং যেন সাদা আগুনের মতন জ্বলছে। বিস্মিত হয়ে জোর করে চোখ চাইতেই সেই মূর্তি কোথায় মিলিয়ে গেল। বিছানায় আমি তাড়াতাড়ি উঠে বসলাম। ঘড়িতে দেখলাম রাত 2টো। ভালো করে চোখ মুছলাম, ঘরে কেউ কোথাও নেই। ভাবলাম, আরে গেল যা, রাত দুপুরের সময় এই যে দেখছি ছেলেবেলাকার সেই আবু বেন অ্যাডেম। খানিকক্ষণ বিছানায় বসে থাকবার পর আমি ঠিক করলাম ওটা ঘুমের ঘোরে কিরকম চোখের ধাঁধা দেখে থাকব।
তারপর আবার শুয়ে পড়লাম। একটু পরে বেশ ঘুম এলো। কতক্ষণ পরে জানি না, আবার কি জানি কেন হঠাৎ ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙবার সঙ্গে সঙ্গেই আবার সেই সুগন্ধটা পেলাম, আবার সেই নেশা। এবার নেশাটা যেন আমায় পূর্বের চেয়েও বেশি অভিভূত করে ফেলল। তারপরই দেখি সেই মুণ্ডিত মস্তক পীতবসন জ্যোতির্ময় বৌদ্ধ ভিক্ষু আমার খাটের অত্যন্ত কাছে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে আছেন। তারপর আরো কতগুলো অদ্ভুত ব্যাপার খুব অল্প সময়ের মধ্যেই ঘটল। হঠাৎ আমার ঘরের দৃশ্যটা আমার চোখের সামনে থেকে মিলিয়ে গেল। দেখলাম এক বিস্তীর্ণ স্থান, কত বাড়ি, শ্বেত পাথরের বাঁধানো কত চত্বর, কত গম্বুজ, দেউল। অনেক মুণ্ডিত মস্তক বৌদ্ধ ভিক্ষুর মতো পরিচ্ছদ পরা লোকেরা এদিক ওদিকে যাতায়াত করছেন। অসংখ্য ছাত্র ঘরে ঘরে পাঠরত। এক স্থানে অশোক বৃক্ষের ছায়ায় শ্বেত পাথরের বেদিতে একদল তরুণ যুবক পরিবৃত হয়ে বসে আমার পরিচিত সেই বৌদ্ধ ভিক্ষু। দেখে মনে হলো তিনি অধ্যাপনায় নিরত এবং যুবক মণ্ডলী তাঁরই ছাত্র। অশোককুঞ্জের ঘন পল্লবের প্রান্তস্থিত রক্তপুষ্পগুচ্ছের ছড়া পাপড়ি গুরু ও শিষ্যবর্গের মাথার উপর বর্ষিত হতে লাগল। দেখতে দেখতে সেই দৃশ্য মিলিয়ে গেল। আমার তন্দ্রালস কানের মধ্যে নানা বাজনার একটা সম্মিলিত সুর বেজে উঠল। এক বিরাট উৎসব সভা, উৎসব বেশে সজ্জিত নরনারীতে সভা ভরে ফেলেছে। সব যেন অজন্তার গুহার চিত্রিত নরনারীরা জীবন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। কোন প্রাচীন যুগের হাবভাব, পোশাক পরিচ্ছদ। সভার চারিধারে বর্ষা হাতে দীর্ঘদেহ সৈনিকরা দাঁড়িয়ে। তেজস্বী যুদ্ধের ঘোড়াগুলো মূল্যবান সাজ পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ঠুকছে। সভার মাঝখানে রক্তাম্বর পরনে চম্পক গৌরী কে এক মেয়ে। মেয়েটির সামনে দাঁড়িয়ে উজ্জ্বল ইস্পাতের বর্মোয়াটা এক যুবক। তার কোমরে ঝকঝকে ইস্পাতের খাপে বাঁকা তলোয়ার দুলছে, গলায় ফুলের মালা, মুখে বালকের মতন সরল সুকুমার হাসির রেখা। মেয়েটির নিটল সুন্দর হাতটি ধরে যুবকের দৃঢ় পেশিবহুল হস্তে যিনি স্থাপন করলেন, ভালো করে চেয়ে দেখলাম তিনি আমার রাতের বিশ্রামের ব্যাঘাতকারী সেই বৌদ্ধ ভিক্ষু। বায়োস্কোপের ছবির মতন বিবাহ সভা মিলিয়ে গেল। হঠাৎ আমার হাত পা যেন খুব ঠান্ডা হয়ে উঠল। শীতের দাঁতে দাঁত লাগতে লাগলো। পায়ের আঙুল যেন আড়ষ্ট হয়ে উঠল। চোখের সামনে এক বিস্তীর্ণ সাদা বরফের রাজ্য। ওপর থেকে বরফ পড়ছে, তুষার বাষ্পে চারিধার অস্পষ্ট। সামনে পেছনে সুউচ্চ পর্বতের চূড়া। সামনে এক সংকীর্ণ পথ এঁকে বেঁকে উচ্চ হতে উচ্চতর পার্বত্য প্রদেশে উঠে গিয়েছে। এক দীর্ঘদেহ ভিক্ষু সেই ভীষণ দুর্গম পথ বেয়ে ভীষণতর হিমবৃষ্টির মধ্যে দিয়ে মাতালের মতন টলতে টলতে পথ চলছেন। তার মাথা যেন ক্রমে নুয়ে বুকের উপর এসে পড়ছে, কিন্তু তবু তিনি না থেমে ক্রমাগত পথ চলছেন। বহু দূরের এক উত্তুঙ্গ তুষারমণ্ডিত পর্বতচূড়া কিসের আলোয় রক্তাভ হয়ে দৈত্যের হাতের মশালের মতন সেই বিশাল তুহিন রাজ্যের দূর প্রান্ত আলোকিত করে ধকধক করে জ্বলছে। তুষার বাষ্প ঘন থেকে ঘনতর হয়ে সমস্ত দৃশ্যটাকেই ঢেকে ফেলল। তারপরই আমার চোখের সামনে, আরে এ যে আমারই চিরপরিচিত বাংলাদেশের পাড়াগাঁ। খড়ের ঘরের পেছনে ছায়াগহন বাঁশ বনে বিকাল নেমে আসছে। বইচি ঝোপে শালিক পাখির দল কিচকিচ করছে। কাঁঠাল তলায় কোনো গৃহস্থের গরু বাঁধা। মাটির ঘরের দাওয়ায় বসে এক তরুণ যুবক, তার সামনে আমার খুঁড়ে বার করা সেই দেবী মূর্তি। দেখে মনে হলো যুবকের অনেক অনেক দিনের স্বপ্ন
ওই পাথরের মূর্তিতে সফল হয়েছে। বর্ষা সন্ধ্যার মেঘমেদুর আকাশের নিচে ঘনশ্যাম কেতকী পল্লবের মতন কালো ভাবগভীর চোখ দুটি মেলে সে পাথরের মূর্তির মুখের দিকে এক দৃষ্টে চেয়ে আছে। হঠাৎ সেই দৃশ্যও মিলিয়ে গেল। দেখি আমি আমার ঘরে খাটেই শুয়ে আছি, আর আমার পাশে সেই বৌদ্ধ ভিক্ষু। এবার তিনি কথা বললেন। তার কথাগুলো আমার খুব স্পষ্ট মনে আছে। তিনি বললেন, তুমি যে মূর্তিটি মাটি করে বার করেছ তারই টানে অনেক দিন পর আজ আবার পৃথিবীতে ফিরে এলাম। প্রায় 900 বছর আগে আমি তোমার মতোই এই পৃথিবীরই মানুষ ছিলাম। যে স্থান তোমরা খুঁড়েছ ওটাই আমার বাস্তবিটে। আমি যতদূর জানি তুমি জ্ঞান চর্চায় সমস্ত জীবনযাপন করেছ। এই জন্যই হয়তো তোমার কাছে আসা আমার সম্ভব হয়েছে, এবং এই জন্যই আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আমার জীবনের কতগুলি প্রধান প্রধান ঘটনা তোমাকে দেখালাম। দীপঙ্কর শ্রীজ্ঞান নয়পালদের সময়ে আমি নালন্দা বিশ্ববিদ্যালয়ের সংঘস্থবির ছিলাম। ভগবান তথাগতের অমৃতময়ী বাণীতে আমার মন তখন মুগ্ধ। অবশ্য সেই জন্য দেশের হিন্দু সমাজে আমার জনপ্রিয়তা নষ্ট হয়। দেশের টোলের অধ্যাপনা ছেড়ে আমি চলে যাই নালন্দায়। বুদ্ধের নির্মল ধর্ম যখন তিব্বতে অনাচারগ্রস্ত হয়ে উঠেছিল, তখন ভগবান শাক্যশ্রীর পর আমি তিব্বতে যাই সেই ধর্ম পুনরুদ্ধার করার জন্য। শোনো, আমার সময়কার এক গৌরবময় দিনের কথা আজও আমার স্মরণ হয়, তোমায় বলি। আজ অনেক দিন পর পৃথিবীতে এই বাংলায় ফিরে এসে আমার সেদিনের কথা বেশ মনে পড়ছে। চেদিরাজ কর্ণ দিগ্বিজয়ে বার হয়ে এ দেশ সে দেশ জয় করতে করতে গৌড় মগধ বঙ্গের রাজা নয়পালদের কাছে যুদ্ধে হেরে যায় এবং সন্ধি করতে বাধ্য হয়। তখন আমি নালন্দার অধ্যাপক ছিলাম। মনে আছে, উৎসাহে সেদিন সারা রাত্রি আমার নিদ্রা হয়নি। এই সন্ধির কিছুদিন পরেই কর্ণের কন্যা যৌবন স্ত্রীর সঙ্গে নয়পাল দেবের তৃতীয় পুত্র বিগ্রহপালের যে বিবাহ হয়, সেখানেও আমিই পৌরোহিত্য করি। অল্প বয়সে আমি একজন গ্রাম্য শিল্পীর কাছে পাথরের মূর্তি করতে শিখি এবং অবসর মতো তার চর্চাও রাখতাম। তারপর আমি যখন পিতামহের টোলে সারস্বত ব্যাকরণের ছাত্র, তখন একসময় সমস্ত শক্তি ও কল্পনা ব্যয় করে জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবীর একটি মূর্তি করি। মূর্তিটি আমার বড় প্রিয় ছিল। এই মূর্তিটির টানেই আজ আবার অনেক অনেক দিন পর এই পৃথিবীতে ফিরে এলাম। দেশের লোক আমাকে নাস্তিক বলতো, কারণ আমি একেই বৌদ্ধ ছিলাম। তার ওপর সাধারণভাবে আমার ধর্মে বিশ্বাস ছিল না। যে অরুণ ছোটা রক্ত হিমবান শৃঙ্গ জনহীন তুষার রাজ্য আলোকিত করেছে, যা তোমায় দেখিয়েছি তাই সত্যের রূপ। সাধারণ মানুষের পক্ষে তো এ সত্য দূরধিগম্য। আমার কথা ধরি না, কারণ আমি নগণ্য। কিন্তু যে বিশাল সংগ্রাম আমাদের সময়ে সমস্ত ভারতবর্ষে জ্ঞানের আলো জ্বালিয়ে রেখেছিল, তার সমস্ত অধ্যাপকই সে উচ্চ দার্শনিক সত্যকে চিরদিন লক্ষ্য করে চলেছিলেন। আমিও সমস্ত বিপদের কথা মাথায় রেখেও তাদেরই পদাঙ্ক অনুসরণ করেছিলাম। যেখানে এখন আমি আছি, সেখানে সেসব যুগপূজ্য জ্ঞান তপস্বী আমার নিত্যসঙ্গী। তোমরাও অমৃতের পুত্র, সে লোক তোমাদের জন্যেও নির্দিষ্ট। অজ্ঞানতার বিরুদ্ধে তোমাদের অভিযান জয়যুক্ত হোক। ডক্টর সেন তার গল্প শেষ করলেন। আমি জিজ্ঞাসা করলাম, মূর্তিটা এখন কোথায়? ডক্টর সেন বললেন, ঢাকা মিউজিয়ামে।
আমাদের তৃতীয় নিবেদন, কাশী কবিরাজের গল্প। আমার উঠোন দিয়ে রোজ কাশী কবিরাজ একটা ছোট ব্যাগ হাতে যেন কোথায় যায়। জিজ্ঞেস করলেই বলে, এই রাতে অনেকপুর রুগী দেখতে ভাইয়া। একদিন বললে, নৈয়াটি যাচ্ছি রুগী দেখতে, সেখান থেকে শ্যামনগর যাব। সেখানে আপনার রুগী আছে বুঝি? সব জায়গায় আছে, কলকাতায় মাসে 2 বার জাতি হয়। আমার হাসি পায়। কাশী কবিরাজ আমাদের গ্রামে বছরখানেক আগে বাংলাদেশ থেকে এসে বাসা করেছেন। জঙ্গলের মধ্যে একখানা দোচালা ঘর, আম গাছের ডালপালায় ঢাকা। দিনে সূর্যের আলো প্রবেশ করে না। ছেঁড়া কাপড় পরে কাশী কবিরাজের বউকে আমি ধান সিদ্ধ করতে দেখেছি। এতই যদি পসার, তবে এমন অবস্থা কেন? একদিন আষাঢ় মাসের মাঝামাঝি আকাশে ঘন মেঘ এসে জমল। বৃষ্টি প্রায় আসে আসে। কাশী কবিরাজ দেখি আমার উঠোন দিয়ে হন হন করে ব্যাগ হাতে চলেছে। ডেকে বললাম, ও কবিরাজ মশাই, শুনুন শুনুন। আরে কোথায় চললেন? বৃষ্টি আসছে। কাশী কবিরাজ আমার চণ্ডী মণ্ডপে এসে উঠে বসল। বললে, এই একটু রানাঘাট যেতাম এই ট্রেনে, রোগী ফেল। কে রোগী? একজন মাদ্রাজি, পা ফুলে বিরাট হয়েছে। সব ডাক্তার জবাব দিয়েছে। 3 বার 100 করতে গিয়েছিল। আমি বলেছি, ওসব 100 আমার সঙ্গে লাগবো না, আমার মুখই 100। আমার হাসি পেল। নিজের যদি এতই গুণ, তবে দোচালায় বাস করো কেন ওই জঙ্গলের মধ্যে? লম্বা লম্বা কথা বললেই কি লোকে তোমাকে বড় কবিরাজ ভাববে? একটু চা খান দাদা। তা খাওয়াও ভাই, এই বৃষ্টি এলো তো, একটু বসেই যাই। আপনার পসার তাহলে বেশ ভালোই বেড়েছে। বাড়বে কি ভাইয়া, বরাবর আছে। আমি তান্ত্রিক কবিরাজ, যা কেউ সারাতে পারে না তা আমি সারাবো। বলেন কি? এই জন্যই তো আমার পসার। শুধু ঝাড়ানো কারানো দিয়ে আমি কত কিছু করে দেই। ঝাড়িয়ে রোগ সারিয়েছেন? আরে পাগল, বলি কি, বড় বড় রোগ ছাড়িয়ে সারিয়েছি বটে। তোমরা ইংরাজি লেখাপড়া জানো কি না? সমস্ত অবিশ্বাস করো। জানি জানি, ভূত মানো। এই রে, ঝাড়ফুঁক থেকে একেবারে ভূত প্রেত এসে পৌঁছল। কাশীনাথ কবিরাজ অনেক কিছুই জানে দেখছি। বললাম, আচ্ছা আমি যদি বলি যে মানি নে? তা তো বলবাই, তা তো বলবাই। ইংরাজি পড়াতে তোমাদের ইহকালও গিয়েছে, পরকালও গিয়েছে। রাগ করো না ভাইয়া, যা সত্যি তাই বললাম। চাইছে তাহলে একটা গল্প বলি শোনো, আমার নিজের চোখে দেখা। খুব বৃষ্টি এসে পড়ল, চারিদিক অন্ধকার হয়ে এলো। কাশীনাথ কবিরাজ তার গল্প আরম্ভ করল। কাশীনাথ কবিরাজ তান্ত্রিক মতে চিকিৎসা করে বলে অনেক দূর দূর থেকে তার ডাক আসে। আজ থেকে বছর 10 আগেই হরিহরপুরের জমিদার শিবচন্দ্র মুখুজ্জের বাড়ি থেকে তার ছেলের চিকিৎসার জন্য কাশীনাথের ডাক এলো। আমি বললাম, আগে কখনো সেখানে গিয়েছিলেন আপনি? না না। নাম জানতেন? খুব জানতাম। আমাদের ওদেশের হরিহরপুরের জমিদারের খুব খুব নাম ডাক। তো যখন গিয়ে পৌঁছলেন তখন বেলা কত? সন্ধ্যের কিছু আগে। তারপর শোনো শোনো। কাশীনাথ ওদের বাড়ি দেখে অবাক হয়ে গেল। সেকেলে নাম করা জমিদার, মস্ত বড় দেউড়ি, 2-3 মহলা বাড়ি। দেউড়ির পাশে বৈঠকখানা ঘর, তার পাশে একটা বড় বারান্দা, ওদিকে ঠাকুর দালান, বাইরে রাসমঞ্চ আর দোলমঞ্চ। তবে এ সবই ভগ্নপ্রায়। পূর্বে সমৃদ্ধি ঘোষণা করে দাঁড়িয়ে আছে মাত্র। বড় বড় বট অশ্বত্থের গাছ বাড়ির গায়ে গজিয়েছে। মন্দিরের চূড়োর ফাটলে বন্য শালিখের গর্ত,
কাঠবিড়ালির বাসা। সামনে বড় একটা আধমজা দিঘি, পানায় ভর্তি। সন্ধ্যার কিছু আগে সেই মস্ত বড় পুরনো ভাঙা বাড়ি দেখে কাশীনাথের মনে কেমন এক অপূর্ব ভাব হলো। আমি বললাম, কি ভাব? সে তোমারে বলতে পারিনি ভায়া। ভয়ও না, আনন্দও না, কেমন যেন মনে হলো এ বড্ড অপয়া বাড়ি। এ ভিটেতে পা না দেওয়াই ভালো আমার পক্ষে। তোমার হবে না, কিন্তু আমার হয় বাপু। অন্য কোথাও হয়েছে? আরও 2-1বার হয়েছে এমনি, কিন্তু সে কথা এখন আনবার দরকার নেই। তারপর বলি, শোনো না। তারপর কাশী কবিরাজ সেখানে গিয়ে রোগী দেখল। 10 বৎসর বয়সের একটি ছেলের টাইফয়েড জ্বর, খুব সংকটাপন্ন অবস্থা। কাশী কবিরাজ গিয়ে তান্ত্রিক প্রণালীতে ঝাড়ফুঁক করে শেকড় বাকড়ের ওষুধ বেটে খাওয়ালো। রোগী কিঞ্চিত সুস্থ হয়ে উঠল। অনেক রাত্রে কাশী খাওয়া দাওয়া সেরে দেউড়ির পাশে বৈঠকখানার ঘরে এসে দেখল সেখানে তার জন্য শয্যা প্রস্তুত। উৎকৃষ্ট শয্যা, দামি নেটের মশারি, কাঁসার গেলাসে জল ঢাকা আছে, ডিবের বাটিতে পান, সব ব্যবস্থা অতি পরিপাটি। আমি বললাম, বড় লোকের বাড়ির বন্দোবস্ত। হাজারো বনেদি ঘর তো, যতই অবস্থা খারাপ হোক পুরনো চালচরণ যাবে কোথায়? তারপর কাশী কবিরাজ বেশিক্ষণ শোয়নি। এমন সময় সে দেখল ঘোমটা পড়া একটি বউ হনহন করে মাঠের দিক থেকে এসে দেউড়ির মধ্যে দিয়ে জমিদার বাড়ি ঢুকছে। কাশী খুব আশ্চর্য হয়ে গেল। এত রাত্রে বাইরের মাঠ থেকে এসে বাড়ি ঢুকলো কে? ভদ্রলোকের ঘরে সুন্দরী বধূ বলেই তো মনে হলো। যতটুকু দেখেছে তা থেকেই তার এমন মনে হলো। যাক, সে এসেছে কবিরাজি করতে, অত শত খোঁজে তার কি দরকার? যে যা ভালো বোঝে করুক। আমি বললাম, রাত তখন কত? রাত 1টার কম নয়, বরং বেশিই হবে। যেদিক থেকে এলো সেদিকে কোনো লোকালয় নেই? না মশাই, ফাঁকা মাঠ অনেকখানি পর্যন্ত। তারপর কোদালে নদীতে গরমকালে জল থাকে না, হেঁটে পার হওয়া যায়। তার উপরে বলরামপুর গ্রাম। আপনি কি করে বুঝলেন যে ভদ্রবংশের মেয়ে? হাতে পায়ে যতটুকু খোলা ছিল, ধবধবে ফর্সা, আধো জ্যোৎস্না রাত, মুখখানা অবশ্যই ঘুমটায় ঢাকা ছিল। তো ওই বাড়ির মধ্যে ঢুকে যাওয়ার সময় অন্য কোনো লোক সেখানে ছিল? না না। আপনাকে টের পেয়েছিল? কোনো দিকে না আসে হনহন করে বাড়ির মধ্যে ঢুকে গেল। কাশী কবিরাজ নির্বিরোধ ভালো লোক। সে জলের গেলাস তুলে খানিকটা জল খেয়ে মশারি খাটিয়ে শুয়ে পড়ল। কিন্তু নানা চিন্তায় ঘুম আর আসে না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগল। লোকে বাড়িতে চিকিৎসক ডাকে ঘুমোবার জন্য নয়। কাশী কবিরাজ অভিজ্ঞ লোক, দায়িত্ববোধ তার যথেষ্ট। সেই অবস্থায় তার চোখে ঘুম আসে কি করে? মিনিট খানেক পরে কাশী হঠাৎ দেখল সেই বউটি তার পাশের দেউড়ি দিয়ে আবার বার হয়ে যাচ্ছে। বিছানা ছেড়ে সে তড়া করে উঠে পড়ল। বউটি ক্রমে দূর মাঠের দিকে চলে যাচ্ছে। জ্যোৎস্নায় তার সাদা কাপড় দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে। আমি বললাম, মাঠের দিকে গেল একা? একদম একা, আর এত রাত। আপনি কি ভাবলেন? আমি আর কি ভাববো মশাই, একেবারে অবাক। এত রেতে একটি সুন্দরী মেয়ে এমন ভাবে যে নির্জন মাঠের দিকে চলে যেতে পারে তা কখনোই দেখিনি। কাশী কবিরাজ 7-5 ভাবছে, এমন সময় বাড়ির মধ্যে থেকে একজন ছুটে এসে বলল,
শিগগির আসুন কবিরাজ মশাই, এই রোগী কেমন করছে। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন, দেখি কি হলো দেখি। কাশি গিয়ে দেখে রোগীর অবস্থা সত্যিই খারাপ, কিন্তু হঠাৎ এত খারাপ হওয়ার তো কথা নয়। যাই হোক, তখনকার মতো ব্যবস্থা করতেই হলো। অনেকক্ষণ খাটুনির পরে রোগী খানিকটা সামলে উঠল। কাশীনাথ তখন আবার এসে শুয়ে পড়ল বাইরের দেউড়ির ঘরে। পরের দিনও মানে রোগীর অবস্থা ক্রমশই ভালোর দিকেই চলল। জমিদার বাবুর মন বেশ ভালো। প্রথম দিন বড়ই যেন মুষড়ে পড়েছিলেন। এমনকি কবিরাজের সঙ্গে বসে দুপুরের পর খানিকক্ষণ পাশাও খেললেন। কবিরাজকে তাদের বড় দিঘিতে একদিন মাছ ধরতে যাবার আমন্ত্রণও জানালেন। খাওয়ার ব্যবস্থাও দুপুরে বেশ ভালোই হলো। মাছের মুড়ো, দই, দুধ, সন্দেশ, আরো কত কি। জমিদার বাবু বেশ প্রফুল্ল, কবিরাজও ভীষণ খুশি। সেই রাত্রে একটা আশ্চর্য ঘটনা ঘটল। এমন ধরনের ব্যাপার কাশী কবিরাজ কখনো কল্পনাও করতে পারেননি। রোগীর অবস্থা ভালো থাকার দরুন সেদিন আর বেশি খাটুনি ছিল না। সকাল সকাল খেয়ে দিয়ে শয্যা আশ্রয় করল, কিন্তু ঘুম আসতে বেশ দেরি হতে লাগল। কোথাকার ঘড়িতে 1টা বেজে গেল ঢং করে। ঠিক সেই সময় কাশী কবিরাজ দেখল সেই ঘোমটা পড়া বউটি দেউড়ি দিয়ে ঢুকে অন্দরের দিকে চলেছে। বলতে কি, কাশী কবিরাজের বড়ই বিস্ময় বোধ হল। কি সাহস মেয়েটার! এত রাতে মাঠের মধ্যে দিয়ে চলে আসতে তার ভয়ও কি করে না। মিনিট 15 কেটে গেল, কি 20 মিনিট। তারপর কাশী কবিরাজকে আশ্চর্য স্তম্ভিত করে দিয়ে সেই বউটি ওর ঘরে এসে ঢুকল। আমি বললাম, আপনার ঘরে? হ্যাঁ, একেবারে আমার সামনে। ঘরে আলো ছিল? বাড়িতে রোগী থাকার দরুন আমার ঘরে সারা রাতি একটা হ্যারিকেন চলে। সেই বউটি কাশী কবিরাজকে বললে, তুমি এখানে থেকো না, চলে যাও এখান থেকে। বিস্মিত ও স্তম্ভিত কাশী কবিরাজ মেয়েটির মুখের দিকে চেয়ে বলল, আপনি কে মা? আমি যেই হই, তুমি এখান থেকে যাবে কি না? মা, আমি চিকিৎসক, রুগী দেখতে এসেছি। আমার কাজ না সেরে আমি কি করে যাব বলো? তুমি এ রুগী বাঁচাতে পারবে না, কাল সকালে চলে যেও এখান থেকে। আপনি কি করে জানলেন রোগী বাঁচবে না? আমি ওর মা। ওর সৎমাকে খুব কষ্ট দিচ্ছে, সে কষ্ট আমি চোখে দেখতে পাচ্ছি না। আমি ওকে নিয়ে যেতে এসেছি, নিয়ে যাবই, তুমি কিছুতেই রাখতে পারবে না। কাশীনাথ কবিরাজ তখন ব্যাপারটা ঠিক যেন বুঝে উঠতে পারেনি। সে আমতা আমতা করে বললে, আপনি কোথায় থাকেন? আমি মারা যাওয়ার পর আজ 4 বছর হলো ওর বাবা আবার বিয়ে করেছে। আমার সেই সতীন ওকে বড় যন্ত্রণা দিচ্ছে। আমি সেখানে শান্তিতে থাকতে পারি না। খোকা আপন মনে কাঁদে, আমি শুনতে পাই। ওকে আমি নিয়ে যাবই, তুমি কেন অপযশ করবে? ঘরের ছেলে ঘরে ফিরে যাও। কাশীনাথের সমস্ত শরীর যেন হিম হয়ে গিয়েছে। কি ব্যাপারটা সামনে ঘটছে তার যেন কোনো ধারণাই নেই। তবুও সে হাত জোর করে বললে, মা একটা কথা, আমি জমিদার বাবু মানে আপনার স্বামীকে সব বলি। তিনি তার ছেলেটিকে বড্ড ভালোবাসেন। ছেলেটিকে আপনি নিয়ে গেলে তার কি অবস্থা হবে একটু ভেবে দেখুন। বউটি বললেন, তার এ পক্ষের ছেলে মেয়ে হবে, তাদের নিয়ে থাকবেন তিনি। ও কথা বলবেন না মা, আপনি তার কথা চিন্তা না করলে কে চিন্তা করবে? সব দিক বুঝুন, তার কথা ভাবতে হবে আপনাকেই। আমি আজই সব খুলে তাকে বলছি। যদি তিনি তার এ পক্ষের স্ত্রীকে বলে ছেলেটির উপর অত্যাচার নিবারণ করতে পারেন, তবে আপনি আমাকে কথা দিন ছেলেটিকে আপনি নিয়ে যাবেন না। আমি সে চেষ্টা করি মা। ঠিক আছে,
করো। বলেই মূর্তিটি অদৃশ্য হলো না, কিন্তু ঘর থেকে বার হয়ে, দেউড়ি দিয়ে বার হয়ে মাঠের দিকে চলে গিয়ে নিশীথ রাত্রি শুভ জ্যোৎস্নার কুয়াশায় মিলিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, বলেন কি? হে মশাই, আর কি বলবো? আচ্ছা, এই মূর্তির কোনো অংশ অস্পষ্ট নয়? দিব্যি মানুষের মতো, কোথাও কোনো অস্বাভাবিকতা নেই। কথাবার্তা বললাম, আমার কোনো ভয় হলো না। একজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছি, তেমনিই মনে হলো। মূর্তিটি অদৃশ্য হওয়ার খানিক পরেই বাড়ির মধ্যে থেকে কাশিকে ডাকতে হলো। রোগীর অবস্থা খুব খারাপ, অথচ সমস্ত দিন এমন ভালোই ছিল। তখনকার মতন সুব্যবস্থা করে ভোরের দিকে কাশী কবিরাজ জমিদার বাবুকে বললে, জমিদার বাবু, আপনার সঙ্গে আমার একটু কথা আছে, বাইরে চলুন। আমি বললাম, বাইরে এসে সব কথা বললেন নাকি? হ্যাঁ, গোড়া থেকে বললাম। এই আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, আপনার প্রথম পক্ষের স্ত্রী কিছুক্ষণ আগে সেখানে দাঁড়িয়েছিলেন। বিশ্বাস করলেন? কেঁদে ফেললেন, বললেন, আমি জানি, আমি এই অসুখের সময় একদিন ওকে শিওরে দাঁড়িয়ে থাকতে দেখেছি। তারপরের ইতিহাস খুব সংক্ষিপ্ত। জমিদার বললেন, আমি জানি ওর সৎমা ওর উপর খুব সদয় নয়, তবে এতটা আমি জানতাম না। আমি কথা দিচ্ছি, খোকা সেরে উঠলে ওর মামার বাড়িতে রেখে লেখাপড়া শেখাবো। এই সংস্রবে আর আনবো না। আমার এই স্ত্রীকেও আমি শাসন করছি। আপনি আপনি তাকে জানাবেন। রাত ভোর হয়ে গেল। রোগীর অবস্থা ক্রমশ ভালো হয়ে উঠতে লাগলো। 11 দিনের পর কাশী কবিরাজ পথ্য দিলেন তাঁর রোগীকে। বললাম, ওর মাকে আর দেখেননি? আসেননি আপনার কাছে? না। আমাদের চতুর্থ এবং শেষ নিবেদন, গঙ্গাধরের বিপদ। অনেক দিন আগেকার কথা। কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে। সে সময় মশলা পোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটোখাটো একটা মশলার দোকান ছিল। গঙ্গাধরের দেশ হুগলি জেলা, চাঁপাডাঙ্গার কাছে। অনেক দিনের দোকান। যে সময়ের কথা বলছি, গঙ্গাধরের বয়স তখন 50-এর ওপরে, কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না। নানা রকম অসুখে প্রায়ই ভুগত। তার উপর ব্যবসায় কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুষড়ে পড়েছিল। দোকান ঘরের ভাড়া 2 মাসের বাকি। মহাজনদের দেনা ঘাড়ে। দুপুরবেলা দোকানে বসে থেলো হুঁকো হাতে নিয়ে নিজের অদৃষ্টের কথা ভাবছিল সে। আজ আবার সন্ধ্যার সময় গোমস্তা ভাড়া নিতে আসবে বলে শাসিয়ে গিয়েছে। কি যে বলা যায় তাকে। এক পুরনো পরিচিত মহাজনের কথা তার মনে পড়ে গেল। তার নাম খোদাদাত খাঁ, পেশোয়ারি মুসলমান, মেটে বুরুজে থাকে। আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে। কয়েকবার টাকা নিয়েছে, শোধও করেছে, কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং বছর কয়েক গঙ্গাধর সেদিকে আর যায়। অনেক ভেবে চিনতে সে মেটে বুরুজেই রওনা হলো। সুদ বেশি হলে আর উপায় কি, টাকা না আনলেই নয় আজ সন্ধ্যের মধ্যে। মেটে বুরুজে গিয়ে খোদাদাত খাঁয়ের নতুন বাসা খুঁজে বার করে টাকা নিতে দেরি হয়ে গেল। খিদিরপুরের কাটিগঙ্গা পার হয়ে এসে ট্রাম ধরবে, তাই হনহন করে হেঁটে আসছে। এমন সময় একজন লোক তাকে ডেকে বললে, এ সাহেব, ইধার শুনিয়ে তো জরা। সন্ধে হয়ে গিয়েছে। যেখান থেকে লোকটা তাকে ডাকলে
সেখানে কতকগুলো গাছপালায় বেশ একটু অন্ধকার, স্থানটা নির্জন, তার উপর আবার তার সঙ্গে রয়েছে টাকা। গঙ্গাধরের মনে একটু সন্দেহ যে না হলো এমন নয়, কিন্তু উপায় নেই। লোকটা এগিয়ে এলো, সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল। লোকটা খুব লম্বা, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঘাড়ের উপর পড়েছে, মুখটা ভালো দেখা যাচ্ছে না, পরনে ঢিলে ইজের ও আলখাল্লা। সে কাছে এসে সুর নিচু করে হিন্দিতে ও ভাঙা বাংলা মিশিয়ে বললে, বাবু বলছিলাম সস্তায় মাল কিনবেন। গঙ্গাধর আশ্চর্য হয়ে বললে, মাল? কি মাল? লোকটা চারিদিকে একটু চেয়ে নিয়ে বললে, এখানে কোথাও হবে না বাবু, পুলিশ ঘুরছে, আমার সঙ্গে আসুন। ঝুপসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন। সেখানে গিয়ে লোকটা বললে, বলছি জিনিসটা হলো কোকেন, খুব সস্তায় পাবেন, ডিউটি ছুট মাল, লুকিয়ে দেবো। গঙ্গাধর চমকে উঠল। সে কখনো ও ব্যবসা করেনি। ডিউটি ছুট কোকেন, কি সর্বনেশে জিনিস! ভালো লোকের পাল্লায় পড়েছে সে। না না, ওসব আমি কিনবো না। লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান, বাংলা বলতে পারে, তবে বেশ একটু বাঁকা। অনুনয়ের সুরে বললে, বাবু আপনি নিন, আপনার ভালো হবে, সিকি করিতে দিয়ে দেব। আমার মুশকিল হয়েছে, আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি না। এই ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায়, আবার সব জায়গায় তো যেতে পারি না, পুলিশের ভয় তো আছে, কেউ কথা কইছে না আমার সঙ্গে, সেই হয়েছে আরো মুশকিল। হঠাৎ শহরে যে কেন এত পুলিশের ভয় হলো তা আমি বুঝিনি। আগে যারা এই ব্যবসা করতো তাদের কাছে যাচ্ছি, তারা আমার দিকে চেয়েও দেখছে না। আপনি গড়রাজি হবেন না বাবু, আগে মাল দেখুন, পরে না হয় দাম দস্তুর হবে। লোকটার গলার সুরে একটা শক্তি ছিল। গঙ্গাধরের মন খানিকটা ভিজল। কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড়লোক হয়েছে বটে। তা অবশ্য ঠিক, বিনা সাহসে বিপদ এড়িয়ে চলে বেড়ালে কি লোক কি লাভ হয়, দেখাই যাক না। হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখলে যে লোকটা সেখানে নেই। এই তো দাঁড়িয়েছিল, কোথায় গেল আবার? পাছে কেউ শোনে এই ভয়ে বেশি জোরে ডাকতেও পারলে না। চাপা গলায় বাঙালি হিন্দিতে ডাকলে, খাঁ সাহেব, খাঁ সাহেব, কোথায় গিয়া ও খাঁ সাহেব? এদিক ওদিক চাওয়ার পর সামনে চাইতেই দীর্ঘাকৃতি আলখাল্লাধারী খাঁ সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। গঙ্গাধর বললে, আরে জলদি চলো, অনেক দূর জানে হোগা। কি একটা যেন ঢাকবার জন্যে লোকটি প্রাণপণে চেষ্টা করছে। এতো আমার সঙ্গে এসো, মাল দেখবে। দুজনে কাটিগঙ্গার ধার ধরে অনেক দূর গেল। যে সময়ের কথা বলছি তখন ওদিকে অত লোকজন ছিল না। মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বড় বড় ভর ও নৌকো কাদার ওপর পড়ে আছে। দু একটা করাতের কারখানা, তাও দূরে দূরে। জলের ধারে নোনা চাঁদা কাটার বন, পেছনে অনেক দূরে খিদিরপুরের বাজারের আলো দেখা যাচ্ছে। পথে যেতে যেতে খাঁ সাহেব একটা অদ্ভুত প্রশ্ন করল। গঙ্গাধরের দিকে চেয়ে বললে, বাবু বলছি, আমায় দেখতে পাচ্ছ তো? কেন বাবু না, এমন বয়স এখনো হয়নি যে সন্ধেবেলাতেই চোখে ঠাওর হবে না, দিব্যি দেখতে পাচ্ছি। গঙ্গাধর একবার জিজ্ঞেস করল, বলছি খাঁ সাহেব, তোমার ডেরা কোথায়? লোকটা চকিতে পিছনে ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বললে,
কেন? সে তোমার কি দরকার? পুলিশে ধরিয়ে দেবে ভেবে থাকো যদি, তবে ভালো হবে না যেন। মাল দেব, তুমি টাকা দেবে, মাল নিয়ে চলে যাবে। আমার বাসার খোঁজে তোমার কি কাজ? হ্যাঁ? লোকটার চোখের চাউনি অদ্ভুত। গঙ্গাধর অস্বস্তি বোধ করল। খুব ভালো দেখা যায় না, কিন্তু ওর দুই চোখে যেন ইস্পাতের ছুরি ঝলসে উঠল। না, তার সঙ্গে টাকা রয়েছে। এ অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাত কুলশীল লোকের সঙ্গে একা এই সন্ধেবেলাতে সে এত দূরে এসে পড়েছে। লোভে মানুষের জ্ঞান থাকে না, তার ভেবে দেখা উচিত ছিল, কিন্তু এসেই যখন পড়েছে তখন আর ছাড়া নেই। বিশেষত সে যে ভয় পেয়েছে, এটা না দেখানোই ভালো। দেখালে বিপদের সম্ভাবনা বাড়বে বই কমবে না। ছুরি বার করে বসলে তখন আর উপায় থাকবে না। অনেক দূরে গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর, একটা গাছের গুঁড়ি পড়ে আছে গুদাম ঘরের দরজা থেকে একটু দূরে। তার ওপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় একটা চলে গেল। গঙ্গাধর চারধারে দেখল গুদাম ঘরের আশেপাশে সর্বত্র আগাছার অনুচ্চ জঙ্গল। নিকটে কোথাও লোকজনের সারা শব্দ নেই। অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার তত ঘন নয়। সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হলো গুদাম ঘরটা পুরনো এবং যেন অনেক কাল অব্যবহার্য অবস্থায় পড়ে আছে। বাঁশের বেড়া খসে পড়েছে জায়গায় জায়গায়, চালের খোলা উড়ে গিয়েছে মাঝে মাঝে। সামনের দোরটা উই ধরা, ভেঙে পড়তে চাইছে। গঙ্গাধরের কেমন একটা ভয় হলো। কেন সে এখানে এলো এই সন্ধেই? এরকম জায়গায় একা মানুষ আসে, বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে? সে আসতো না, সে কখনোই আসতো না। সে কলকাতায় আজ নতুন নয়, তার উপরে ঝুনো ব্যবসাদার, বাংলাদেশ থেকে নতুন আসেনি এখানে। কিন্তু ওই লোকটির কথার সুরে কি জাদু আছে, গঙ্গাধরকে যেন টেনে এনেছে। সাধ্য ছিল না যে সে ছাড়ায়। এই কথা এখন তার মনে হলো। হঠাৎ অন্ধকারের মধ্যে খাঁ সাহেবের মূর্তি দেখা গেল। লোকটা যাওয়া আসা এমন নিঃশব্দ অদ্ভুত ধরনের, যেন মনে হয় অন্ধকারে ওর চেহারা মিলিয়ে গিয়েছিল, আবার ফুটে বেরোল। কোথাও যে চলে গিয়েছিল এমন মনেই হয় না। পাকা আর ঝুনো খেলোয়াড় আর কি। খাঁ সাহেব দোর খুলে গুদাম ঘরে ঢুকলো। গঙ্গাধরকেও যখন পেছনে আসতে বললে তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে, বুক ঢিপ ঢিপ করছে। এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে লম্বা হাতে আমার গলা টিপে ধরবে না তো? কিংবা যদি যদি বুকে ছুরি বসিয়ে দেয়? সেই ফন্দিতেই এত দূর ভুলিয়ে আনেনি তো? এ বাবা, মরেছে রে। লোকটা নিশ্চয় জানতো যে আমার কাছে টাকা আছে। এ বাবা, কে জানে, মনে হয় নিশ্চয়ই ওই খোদাদাত খাঁয়ের দলের লোক। বাবরে, এখন কি হবে, কি হবে? গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। একবার সে ভাবলে দৌড়ে পালাবে, কিন্তু সে বুড়ো মানুষ। এই জোয়ান পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লায় তার পক্ষে পেরে ওঠা অসম্ভব। কলের পুতুলের মতো গঙ্গাধর গুদাম ঘরের মধ্যে ঢুকল। আশ্চর্য, গুদামের দিকে দেওয়ালটা যে একেবারে ভাঙা। গুদামের সর্বত্র দেখা যাচ্ছে সেই অস্পষ্ট অন্ধকারে। এক জায়গায় দুটো খালি পিপে ছাড়া কোথাও কিছু নেই। মাকড়সার জাল সর্বত্র। অন্ধকারে দেখা যায় না বটে, কিন্তু নাকে মুখে লাগে। কীরকম একটা ভ্যাপসা গন্ধ গুদামের মধ্যে। মেঝেটা স্যাঁতসেঁতে, মনে হলো কতকাল এর মধ্যে যেন মানুষ ঢোকেনি। এদিকে আবার খাঁ সাহেব কোথায় গেল? লোকটা থেকে থেকে যায় কোথায়? অল্পক্ষণ
মিনিট 2 হবে, কেউ কোথাও নেই, শুধু গঙ্গাধর একলা। আবার সেই ভয়টা ক্রমশ চেপে বসতে লাগলো গঙ্গাধরের মনে। কেমন এক ধরনের ভয়, যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে। এই বা কি রকম ভয়? আর গুদাম ঘরটার মধ্যে কনকনে ঠান্ডা হাওয়ার যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে। মিনিট 2 পরেই খাঁ সাহেবকে আবার দেখা গেল, আধো অন্ধকারের মধ্যে সামনেই দাঁড়িয়ে। হঠাৎ একটা অদ্ভুত কথা বললে খাঁ সাহেব। বললে, তুমি কালা নাকি? এতক্ষণ কোথা বলছি শুনতে পাচ্ছ না? কোথার উত্তর দিচ্ছ না কেন? কোকেন যে জায়গায় আছে বললাম তা দেখতে পেয়েছো? শাবলের চাট দিয়ে তুলতে বললাম পিপে দুটো, হাঁ করে সোঁয়ের মতো দাঁড়িয়ে আছো। বারে, এত কথা কখন বলেছে লোকটা? পাগল নাকি? গঙ্গাধর কেমন ভেবাচাকা খেয়ে গিয়েছে। মূঢ়ের মতো দৃষ্টিতে চেয়ে বললে, হ্যাঁ, এ কখন তুমি দেখালে কোকেনের জায়গা? কই, কোথায় শাবল? কথা বলতে বলতে গঙ্গাধর সম্মুখস্থ খাঁ সাহেবের মুখের দিকে চাইলে। সঙ্গে সঙ্গে তার মনে হলো তার বিভ্রান্ত বিমূঢ় আতঙ্কাকুল দৃষ্টির সামনে খাঁ সাহেবের মুখ, গলা, বুক, হাত পা, সারা দেহটা যেন চূর চূর হয়ে গুঁড়িয়ে গুঁড়িয়ে পড়ছে। সব যেন ভেঙে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে। খাঁ সাহেব প্রাণপণে দাঁত মুখ খামুটি করে ভীষণ মনের জোরে তার দেহের চূর্ণায়মান অণুগুলো যথাস্থানে ধরে রাখবার জন্য চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। সব ভেঙে গেল, গুঁড়িয়ে গেল, উড়ে গেল। 1, 2, 3, 4, 5। আর কোথায় খাঁ সাহেব? চারিপাশের অন্ধকারের মধ্যে সে মিলিয়ে গিয়েছে। একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটা এলো কোথা থেকে। সঙ্গে সঙ্গে গঙ্গাধর চিৎকার করে গুদাম ঘরের স্যাঁতসেঁতে মেঝের ওপর মূর্ছিত হয়ে পড়ে গেল। একটা দেশি ভর কাছে কোথাও বাঁধা ছিল। তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে যায়। তারাই তাকে দোকানে পৌঁছে দেয়। গঙ্গাধরের টাকা ছিল, কানা করিও খোয়া যায়নি, তবে শরীর শুধরে উঠতে সময় নিয়েছিল। অনেক দিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারত না। মাস 2 পরে মেটিয়া বুরুজে খোদাদাত খাঁর কাছে টাকা শোধ দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাবার দিন কি ঘটনা ঘটেছিল সবিস্তারে সেটা বললে। খোদাদাত খাঁ গল্প শুনে গম্ভীর হয়ে গেল। খানিকক্ষণ চুপ করে থেকে বললে, সাহজি, ও হলো আমির খাঁ। চোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল। আজ বছর 15 আগেকার কথা। রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায়। ওই তক্তাঘাটের কাছে একখানা জাহাজ ভিড়েছিল, সেখান থেকে রাতারাতি সরিয়ে ফেলে। জাহাজের লোকের সঙ্গে সার ছিল, কোথায় সে মাল রাখতো কেউ জানে না। সেই মাসের মাঝামাঝি সে খুন হয়। কে বা কেন খুন করলো তা জানা যায়নি, কেউ অবশ্য ধরাও পড়েনি। তবে দলের লোকই তাকে খুন করেছিল এটা বোঝা কঠিন নয়। এই পর্যন্ত আমির খাঁর ঘটনা আমি জানি। আমার মনে হয় আমির খাঁ সেই থেকে ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করবার জন্যে। ওর পুরনো কোকেনের বাক্স হয়েছে দোজখের বোঝা।
তা বাবু, বলছিস সেই গুদাম ঘরটা কোথায়, তুমি দেখাতে পারবে? অন্ধকারে কোথা দিয়ে যে সেখানে গিয়েছিলাম তা ঠিক মনে নেই, এখন হয়তো ঠিক চিনতে পারবো না। অবশ্য মনে থাকলেও সে যে যেত না এটা নিশ্চিত। পথে আস্তে আস্তে গঙ্গাধরের মনে পড়ল পুরনো ভাঙা গুদামঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খাঁয়ের মুখের সেই হতাশ ও অমানসিক চেষ্টা করেও হেরে যাবার দৃষ্টিটা। হতভাগ্য এতদিনেও কি বোঝেনি যে সে মারা গিয়েছে? কে উত্তর দেবে? ভগবান তার আত্মাকে শান্তি দিন, তার আত্মাকে শান্তি দিন। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন। ও ভালো কথা, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন।